আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটির সময়কাল 1992 কি 93 সাল। ঘটনাটির স্থান ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে। সঙ্গত কারণে যেখানে ঘটনাটি ঘটেছে, মানে স্পেসিফিকভাবে যার সঙ্গে ঘটেছে বা যাদের বাড়িতে ঘটেছে, তাদের নাম এবং ঠিকানা আমি বলতে পারছি না। মূলত ঘটনাটি ঘটেছিল 1992 কি 93 সালের কুরবানি ঈদের 7 দিন আগে থেকে। মোটামুটি 7 দিন আগে থেকে এই ঘটনাটির সূত্রপাত হয়। ঘটনাটি একজন খুব নামকরা, ওই সময়ের একজন খুব নামকরা প্রতিষ্ঠিত রাজনীতিবিদের বাড়িতে ঘটেছিল। তো ওই কুরবানি ঈদে ওনার ইচ্ছা ছিল যে বেশ কিছু গরু কুরবানি দেয়ার, কিন্তু ওনার বাবা বললেন যে যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে, সামনের কুরবানি ঈদ ওনার ভাগ্যে হবে কিনা এটা নিয়ে উনি খুব ওরিড ছিলেন, হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন। এই জন্য তিনি তার সন্তানকে বলেন যে এবার তার সাধ্যের মধ্যে বেশ বড় একটি গরু যেন সে কুরবানি দেয়, মানে তার ছেলে কুরবানি দেয়। তো তিনি তার বাবাকে বললেন যে তুমি তাহলে গাবতলীর হাটে যাও, গাবতলীর হাটে গিয়ে তোমার যেই গরুটা ভালো লাগে সেই গরুটাই আমি কিনবো এবং কোনো দামাদামিও করবো না, যেটা ভালো লাগে সেটাই। তো সে তার বাবাকে নিয়ে গাবতলী হাটে চলে যায়। গাবতলী হাটে যাওয়ার পর বেশ অনেক তাগড়া, উঁচু এবং শক্তিশালী, রাগে সে ফসফস করছে এমন একটি গরু, ষাঁড় গরু ওই রাজনীতিবিদের বাবার ভালো লেগে যায়। গরুটি যখন তার বাবার ভালো লাগে, এক দামে উনি গরুটি কিনে নিয়ে আসেন। ওনার বাবার ইচ্ছা ছিল যে 7 দিন ধরে তিনি গরুটির যতটুকু পারা যায় যত্ন করবেন। লোক তো আছেই বাড়িতে, তারা দেখাশোনা করবে এবং কুরবানি ঈদের দিন সকালে গরুটি জবেহ করবে। তো যাই হোক, যখন ওই বাড়িতে নিয়ে আসা হয়, বাড়ির চারদিকে কিন্তু উঁচু প্রাচীর ছিল এবং খুব শক্তপোক্ত গেট ছিল। তো এই বাড়ির ভেতরেই গরুটি রাখা হয়। গরুটি দেখাশোনা করার জন্য কয়েকজন লোকও রাখা হয়। মূলত একজন ব্যক্তি, তারই দায়িত্ব ছিল যে সে যেন মোটামুটি সব কিছু টেক কেয়ার করে, কারণ তার এই গরু ছাগল পালনে বেশ অভিজ্ঞতা ছিল। তো তাকে দায়িত্ব দেওয়া হয়, অন্যরা খাবার দাবার দিচ্ছিল এবং বলা হয় রাতের বেলা বিশেষ করে আপনি গরুটি দেখাশোনা করবেন, পাহারা দিবেন। প্রথম মোটামুটি 3-4 দিন তেমন কোনো সমস্যা হয়নি। 5 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে ওই লোকটি দেখে যে গরু যেখানে বাঁধা ছিল সেখানে গরু নেই। তো গরু নেই, কোথায় গেল? গরুর গলায় যে দড়ি ছিল সেই দড়িটিও নেই। তো উনি বাড়ির চারদিকে খোঁজেন যে গরুটি ওই দড়ি খুলে গিয়ে অন্য কোথাও ঘোরাফেরা করছে কিনা বাড়ির ভেতরে, কারণ বাইরে তো যাওয়ার কোনো উপায়ই নেই। কারণ উনি দেখছিলেন যে দারোয়ান ঘুমাচ্ছে, কিন্তু বাড়ির গেটটা খুব শক্তভাবে লক করা, সুতরাং গরু তো এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। তাহলে বাড়ির চতুর্দিকে বিভিন্ন জায়গায় উনি খোঁজেন এবং খুঁজে নিশ্চিত হন গরুটি এখানে নেই। তখন উনি খুব ভয় পান, কারণ যেহেতু উনি দায়িত্বে ছিলেন, তাই দায়িত্বটা ওনার। উনি কী করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, এই গরু নাই, গরু নেই, গরু চলে গেছে। তো ওনার চিৎকারে দারোয়ানের ঘুম ভেঙে যায়, বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। তো কি হয়েছে, সবাই চলে আসে, সবাই জিজ্ঞেস করে গরু নাকি? বলে গরু নেই। তখন একজন বলে কই গরু নাই, কই ওই যে গরু। সত্যি গরু যেখানে বাঁধা ছিল গরু সেখানেই আছে। উনি তখন চিন্তা করে কি ব্যাপার, আমি নিজে ওখানে দেখলাম যে গরু নাই, আমি কয়েকবার করে খুঁজলাম, বাড়ির চারদিকে খুঁজলাম, গরু পেলাম না। এত বড় একটা গরু, এত দামি উঁচু লম্বা একটা গরু আমি চোখে দেখব না? যাই হোক, বাড়ির সদস্যদের এই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণে তাকে খুব বকাঝকা করে। যাই হোক, পরে সবাই আবার ঘুমিয়ে যায়। ওই রাতে আর কোনো সমস্যা হয় না। পরের রাতে মাঝ রাত প্রায় 2:30-3টা বা এইরকম, মাঝরাতেরও বেশি আর কি, হঠাৎ করে উনি দেখে যে গরু নেই। উনি কিন্তু ওই গরু যেখানে থাকে তার পাশেই একটা জায়গায় কিন্তু উনি থাকতেন, মানে ওনাদের জন্য ওই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। তো উনি দেখেন গরু নেই, এই গরু নাই, গরু নাই। সে তো খোঁজা শুরু করলো। প্রথমে কাউকে ডাক দেয়নি, কারণ গত রাত্রে তো এইভাবে ডাকাডাকি করে সবার মেজাজ বিগড়ে দিয়েছিল। এবার তিনি খুব ভালো করে খোঁজাখুঁজি করেন। তো খোঁজাখুঁজি করার পর উনি দেখে সত্যি গরু নাই।
এবার তিনি আবার সবাইকে ডাকাডাকি শুরু করে চিৎকার চেঁচামেচি শুরু করেন, গরু পালিয়ে গেছে। সবাই যখন আবার এগিয়ে আসে, এসে দেখে গরু যেখানে ছিল সেখানেই আছে। এইবার তো তার অবস্থা খুব খারাপ, কারণ গত রাত্রে একবার চিৎকার চেঁচামেচি করেছে, এবারও চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু অকারণে। সবাই বুঝছে সেটা অকারণে, কিন্তু আসল ঘটনাটা কি এটা কেউ বুঝতে পারছিল না। তো সবাই তাকে আবারও বকাঝোকা করে এবং বলে যে এরপর যেন এই ধরনের কোনো কিছু না ঘটে। এবং কেউ মানে মেজাজ খারাপ করে বলে যে রাত্রে কি কিছু নেশাবাড়ি করেছিলে নাকি, যে এইভাবে উদ্ভট জিনিস দেখছো। তাই হোক, উনি কখনো নেশাবাড়ি করতেন, এমনকি বিড়ি সিগারেটও খেতেন না। তাই হোক, সবার মানে কটু কথা শুনে আবারও উনি শুয়ে পড়েন এবং এতটুকু নিশ্চিত হন, যা গরু তো আছে। তৃতীয় দিন সকালবেলা উনি মালিককে বলেন যে আমি যেহেতু গরুটি রাতের বেলা দেখাশোনা করতে একটু সমস্যা হচ্ছে, আমার সাথে আর একটা মানুষ দেন। তো বলে আচ্ছা ঠিক আছে, যাও, আর একটা মানুষকে দায়িত্ব দিলাম, সেও রাতের বেলা তোমার সাথে গরু দেখাশোনা করবে। তো তৃতীয় রাতে যখন তারা দায়িত্ব পালন করছিল, তৃতীয় রাত কিন্তু একদম স্বাভাবিক ছিল, কোনো ঘটনা ঘটেনি। তো তৃতীয় রাতে যেহেতু ঘটনা ঘটেনি, চতুর্থ রাতে তখন এমনিতে বাড়ির মানে রাতের বেলা রাত জেগে পাহারা দেওয়া একটু কষ্টকর ব্যাপার। তখন ওই লোকটি বাড়ির মালিককে বলে যে মালিক, আমি তো পাহারা দিলাম, দেখেন আমি পাহারা দিলাম, গরুর কোনো সমস্যা হলো না, কিন্তু ও পাহারা দিলে এই ধরনের সমস্যা হয়। তার মানে আসলে সমস্যাটা ওর, গরুর না। তখন সবাই চিন্তা করে, তাই তো, সে যখন পাহারা দিল ওই রাতে তো কোনো সমস্যা হলো না। তখন কি করে বলা হলো যে তুমি মানে ওই যে লোকটাকে পাহারা দিচ্ছ তুমি পাহারা দিবা, অন্য লোককে দায়িত্ব দেব না, দেখি এবার কি হয়। এবার যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে কিন্তু তোমার ভীষণ বিপদ আছে, বাড়ির মালিক তাকে বলে দিল। এবং যদি এসে দেখি যে সত্যি গরু আছে আর তুমি চিৎকার চেঁচামেচি করছো। যাই হোক, ওই রাত্রে উনি ভালো করে পাহারা দিচ্ছিলেন এবং একদম চোখ খোলা রেখেছেন যাতে করে ওনার ঘুম না আসে। এই কারণে উনি বিশেষ এক ধরনের মশলা জাতীয় খাবার মাঝে মাঝে খাচ্ছিলেন এবং মাঝে মাঝে পানও খাচ্ছিলেন যাতে করে ঘুম না আসে, যেহেতু বিড়ি সিগারেট খেতেন না। তো এরই মধ্যে উনি কোনো কারণে একটু অবচেতন মন ওনার হয়ে যায়, একটু বেখেয়াল হয়ে যান। তারপর উনি তাকিয়ে দেখেন গরু নাই। গরু নাই। এইবার যদি উনি চিৎকার চেঁচামেচি করেন তাহলে তো ওনার কি মানে অবস্থা হবে বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তো উনি এবারও চিৎকার চেঁচামেচি না করে চিন্তা করেন যে যেভাবেই হোক গরু আমাকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় গেল। উনি বাড়ির চারদিকে খোঁজেন, প্রত্যেকটা আনাচে কানাচে খোঁজেন, কোথাও গরু খুঁজে পান না। এরপর উনি চিন্তা করেন যে কাউকে ডাকবো না, চিৎকার চেঁচামেচি করবো না, আমি এবার গেট খুলে দেখি যে গেটের বাইরে গরু আছে কিনা। উনি দারোয়ানকে ডেকে তোলেন, বলে গেট খোলো। তো দারোয়ান গেট খুলে দেন। দারোয়ানার অত কিছু বোঝে নাই, যেহেতু উনি বলেইছেন যে গরুর কোনো বিষয় মানে এটা না, অন্য কোনো বিষয়। তো দারোয়ান বলছে হয়তো রাতের বেলা কোনো কারণে তার বাইরে যেতে হতে পারে, এই জন্য গেট খুলে দিয়েছেন। তো গেট খোলার পর উনি দেখেন দূরে ওই গরুটি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওই চিন্তা করেন যে গরুটি বাইরে গেল কিভাবে, গেট তো আমি নিজে খোলালাম, তালাবদ্ধ গেট। এই গরুটি তো এরকম ছোট, যেটা পকেট গেট, এর ভিতর দিয়ে বাইরে যেতে পারবে না, এটি বের হওয়ার জন্য পুরো গেট খুলে যেতে হবে। আর উপর দিয়ে টপকানোর মতো ক্ষমতাও তো গরুর নেই, গরুটি বাইরে বের হলো কিভাবে। যাই হোক, এই কথা চিন্তা করছেন, আর চিন্তা করছেন গরুটি গলায় যেহেতু দড়ি আছে, দৌড়ে গিয়ে দড়িটি ধরতে হবে। তো উনি দৌড়ানো শুরু করেন। যখনই গরুর কাছে গেছেন তখন গরুও দেয় দৌড়। উনি গরুর পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে উনি যে আসলে কোন দিকে যাচ্ছেন ওনার কোনো খেয়াল নেই, আশেপাশে কোনো খেয়াল নেই। ওনার খালি একটাই খেয়াল, ওই গরুটাকে ধরতে হবে। গরুটার পিছনে দৌড়াতে দৌড়াতে উনি ফিল করেন একটা সময় যে উনি পাকা রাস্তা থেকে একদম মেঠো পথে নেমে এসেছেন। আসলে ঢাকার যেই জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছিল, ওই সময়টাতেই কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেঠো পথ খুঁজে পাওয়াটা দুষ্কর ছিল। এমনকি অলিগলিও মেঠো পথের ছিল না, এমন একটা অবস্থার কথা বলছে। তো সে তো দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা সময় সে ফিল করে যে সে যেদিক দিয়ে দৌড়াচ্ছে তার দুপাশ দিয়ে আম গাছ রয়েছে এবং গাছ ভর্তি আম। কিন্তু মজার বিষয় হলো যে সে যেদিক দিয়ে যাচ্ছিল ঢাকার ওই জায়গাটাতে কোনো আম গাছ বা আম গাছের বাগান নেই। আর আরও একটা মজার বিষয় হলো এবং অদ্ভুত ব্যাপার হলো যে ওই সময়টা কোনো আমের সিজন ছিল না, টোটালি সিজনবিহীন সময় ছিল। কিন্তু এই বিষয়টাতে আসলে ওনার মাথায় নেই যে উনি কোন দিকে যাচ্ছেন, কি করছেন। উনি গরুর পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে উনি একটা ছোট্ট কালভার্টের উপর উঠে পড়েন। সেদিক দিয়ে আগাবেন, হঠাৎ করে দেখেন যে
বিশাল আকৃতির একটা পা দেখা যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে এটা কি পা না অন্য কিছু। তো যেহেতু রাতে দৌড়াচ্ছেন, চোখে কিন্তু উল্টাপাল্টা দেখতেই পারেন। উনি দেখলেন যে না, এটা মানুষের মতোই একটা বিশাল আকৃতির পা। এই পাটি আকাশের দিকে উঠে গেছে, মানে পা দেখা যাচ্ছে কিন্তু বডিটা দেখা যাচ্ছে, তার মানে শরীরটা এত বড় এবং উপরে যতটুকু উঠছে আফসা হয়ে যাচ্ছে আর কি, মানে পায়ের উপর দিকটা আস্তে আস্তে আফসা। মানে অনেক সময় রাতের বেলা একটা সময় উপর দিকে তাকালে তার কিছু দেখা যায় না, যেমন গাছের দিকে তাকালে গাছের উপরের অংশ দেখা যায় না। তো যাই হোক, উনি বুঝতে পেরেছেন যে এটি ভয়ানক কিছু, কিন্তু ওই ভয়ের থেকে ওনার মনের ভিতর বেশি ভয় যেটি কাজ করছে সেটি হলো যে ওই রাজনীতিবিদের বাবার শখের গরু, এটা উনি খুব শখ করে ছেলের কাছে আবদার করে এটি কিনিয়েছিলেন অনেক টাকা দিয়ে। এই গরুটি যদি সে হারিয়ে ফেলে তাহলে তার আর নিস্তার নেই, ভয়ানক শাস্তি পেতে হবে। সুতরাং জিন ভূতের ভয় পরে আগে গরুকে ধরতে হবে। উনি গরুর পিছনে ছুটতে থাকেন। তো গরুটা কি হয়, ছোটে সে যখন একটু কাছাকাছি চলে আসে তখন আবার দৌড় দেয়, এইভাবে চলছে। ওই গরুটি দৌড়াতে দৌড়াতে একটি বট গাছের নিচ দিয়ে চলে যায়। সে যখন বট গাছের নিচ দিয়ে যাবে তখন হঠাৎ করে সে দেখে বট গাছের উঁচু একটা ডাল থেকে লম্বা দুটি পা ঝুলিয়ে দেয়া, এবং ওই ডালের উপরে একটি ভয়ানক চেহারার একটা অবয়ব বসে আছে। ভয়ানক তার চেহারা। সে ওইদিকে যাওয়ার সময় জিনিসটার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে সে ভয় পায়, আর ওই অবয়বটি হাতের ইশারায় বলে ওঠে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আর এক চুলো আগাবি না। কিন্তু সে এই ভূতের ভয় থেকে মানুষের ভয়টা বেশি পেতে থাকে, তার মালিকের ভয়। সে এই বিষয়টিকে উপেক্ষা করে গরুর দিকে দৌড়ায়। এইবার সে গরুর গলার দড়িটি ধরতে সক্ষম হয়। যখনই ধরতে সক্ষম হয়, গরু আর এক চুলো দৌড়ায় না, থেমে যায়। এবং ফেরত আসার পথে সে ওই বট গাছের ওই জিনিসটাও আর দেখে না। তারপরে কালভার্টের কাছে এসে সে ওই পাও আর দেখে না, যে পাটা দেখা গিয়েছিল শুরুতে। সে যখন ওই দিক দিয়ে ফিরছিল, ফেরার পথে সে দেখে ওই যে সেই আম গাছগুলো তখনও আছে, বড় বড় আম ধরে আছে। তখন তার খেয়াল হয়, আরে এখন আম গাছে আম এলো কোথা থেকে, এখন তো আমের সিজন না। উনি চিন্তা করছে, আর ঢাকা শহরে এইরকম আম গাছ এরকম তো এই আশেপাশের এলাকায় তো থাকার কথা না। উনি চিন্তা করছেন হয়তো বা গরুর সাথে দৌড়াতে দৌড়াতে বেশ অনেক দূর চলে এসেছেন। তো উনি আগাচ্ছেন। এরপরে তিনি আশেপাশের দিকে আরেকটু খেয়াল করেন। তিনি খেয়াল করেন আশেপাশে ওনার চোখ যত দূর যায় কোনো বৈদ্যুতিক বাল্বের আলো দেখা যাচ্ছে না। অবাক ব্যাপার, ঢাকা শহরে এত রাত্রে কোনো না কোনো আলো তো দেখা যাওয়ার কথা। অনেক সময় খেয়াল করা যায় যে অনেক দূরে যদি কোনো এলাকা থাকে, সেই এলাকায় যদি বাতি জ্বলে তখন কিন্তু আকাশের দিকে এক ধরনের আলোক রশ্মি বা আভা ছড়িয়ে পড়ে। আপনারা অনেক খেয়াল করবেন লিসেনার্স, রাত্রেবেলা কিন্তু এরকম দেখা যায়। সেটিও দেখা যাচ্ছে না। তখন উনি কোথায় চলে এসেছেন উনি ভাবছেন আর এগিয়ে যাচ্ছেন। উনি পথ দিয়ে যতটুকু এগিয়ে যাচ্ছেন উনি আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন না। ডানে বায়ে কখনো ধুধু প্রান্তর, কখনো শুধু ফসলি মাঠ এমন দেখতে পাচ্ছেন। এভাবে একসময় ফজরের আজান হয়ে যায়, কিন্তু উনি পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু গরুটি ওনার সাথেই আছে, গরু একদম শান্ত স্বাভাবিক। তো উনি যখন ফিল করেন যে সকাল হয়ে গেছে এবং ফজরের আজান হওয়ার পর যখন একটু আলো ফুটতে শুরু, কিছু মানুষ মসজিদের দিকে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করেন যে ও ভাই, ওই এলাকাটা কোন দিকে, ঢাকার যে এলাকাটা। তখন তারা খুব অবাক হয় এবং বলে, ঢাকা, তুমি তো ঢাকা যাবা? বলে, হ্যাঁ আমি তো ঢাকাতেই আছি। ওই এলাকাটা কোন দিকে? করে, না তুমি তো ঢাকায় নাই। ঢাকায় নাই মানে আমি কোথায়? বলে, তুমি তো পঞ্চগড় জেলায়। তখন উনি বলেন যে তোমাদের মাথা তো ঠিক আছে তো, আমি পঞ্চগড় জেলায় আমি তো এই কিছু সময় আগে বের হইলাম আমার মালিকের বাসা থেকে গরু খোঁজার জন্য, এই যে গরু ধরছি দেখো। বলে, হ্যাঁ ঠিক আছে, গরু তো ঠিক আছে, গরু অনেক স্বাস্থ্যবান, এই তল্লাটে এরকম কোনো গরু নাই, বা আশেপাশের কয়েকটা জেলাও এত উঁচু লম্বা গরু আছে কিনা সন্দেহ, কিন্তু এটা পঞ্চগড়। দুইজনের সাথে কথা কাটাকাটি হতে থাকে। একটা সময় একটা লোক ওই লোককে বলে ওঠে, পাহারাদার লোকটাকে বলে ওঠে, তুমি মিয়া রাতের বেলা মনে হয় বেশ নেশাপানি করেছো বা সারা রাত ঘুমাই নাই, এজন্য উল্টাপাল্টা জিনিস বলতেছো। বলে যে না, আমি ঢাকা থেকে আসছি। লোকজন বিশ্বাসই করে না। আচ্ছা আসতে পারে, কিন্তু ওই পাহারাদার যেহেতু বিশ্বাস করছিল না সে পঞ্চগড়ে আছে, তখন পাশের একটি দোকানে সাইনবোর্ড
ওই কয়েকজন লোক দেখায় যায়, দেখো তো সাইনবোর্ডের নিচে কোন এলাকার নাম লেখা আছে। তখন তারা দেখে সত্যি সেখানে পঞ্চগড়ের একটি সীমান্তবর্তী এলাকার নাম লেখা আছে। উনি তো ভীষণ অবাক হয় যে এটা কিভাবে সম্ভব। আমি কিছুক্ষণ আগে দৌড় দিলাম গরুর পেছনে, দৌড়াতে হঠাৎ দেখলাম মাটির রাস্তা, তারপর এরকম, কিন্তু পঞ্চগড় কিভাবে চলে আসলাম, তাও পঞ্চগড়ের সাইডে এই এলাকায়। তখন ওই লোকগুলিকে উনি বলছেন যে এদিক দিয়ে আসলাম, দেখলাম যে অনেক আম গাছ, আপনাদের এখানে আম গাছে এখনো আম ধরছে, আমাদের এলাকায় তো আম গাছে কোনো আম নেই। বলে আম গাছে আম দেখলা কোথায়? আম গাছ আছে ঠিক আছে, কিন্তু আম তো এখন নাই। তো উনি বিশ্বাসই করে না। পরে কিছুটা হাঁটতে ওনাদের সাথে গিয়ে সত্যি দেখে আম গাছ আছে কিন্তু আম নাই। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন এবং নিজেকেও বিশ্বাস করতে পারছেন না যে ওনার সাথে কি ঘটছে, আসলে কি সত্য। উনি যা দেখেছে রাতের বেলা আম, নাও হতে পারে, উনি চিন্তা করেন যে নাও হতে পারে। এদিকে উনি তো পঞ্চগড়ে আছেন। তখন অন্য লোকরা জিজ্ঞেস করছে আপনি কার বাড়িতে যাবেন। বিশেষ করে শুরুতেই কিন্তু ওনাকে জিজ্ঞেস করেছিলেন আর কি, গ্রামের লোকজন তো একে অন্যকে জিজ্ঞেস করে আপনি কোন বাড়িতে যাবেন, কোন বাড়ির আত্মীয়। তো তখন উনি যখন ওই নাম বলেছিলেন তখন সবাই অবাক হয় যে হ্যাঁ ইনি তো ঢাকায় থাকেন এবং খুব নাম করা একজন রাজনীতিবিদ, পেপার পত্রিকায় তার নাম আমরা পড়েছি। ওই সময় তো আর আসলে এরকম টেলিভিশন এতটা ছিল না, বিটিভি ছিল তখন, আর এরকম স্যাটেলাইট টেলিভিশনগুলো তো বা টিভি চ্যানেলগুলো তো এরকম ছিল না, ডিশ সংযোগ ছিল না। তখন লোকজন বলে যে ঠিক আছে আপনাকে টেলিফোন যেখানে আছে সেইখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তারা ওখানে উপজেলা একটা অফিসে নিয়ে যান যেখানে টেলিফোন সংযোগ ছিল। তো টেলিফোন গাইড দেখে ঢাকার ওই রাজনীতিবিদের বাড়ির ফোন নাম্বারটি, মানে টেলিফোন নাম্বারটি বের করে সেই ফোন থেকে ওই বাড়িতে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বাড়ির লোকজন অবাক হয়ে যায়, তুমি রাতের বেলা ঘুমালা, তুমি পঞ্চগড় গেলা কিভাবে, এও কি সম্ভব? তিনি বলেন হ্যাঁ গরুকে দাবড়াতে পঞ্চগড় চলে আসছি। বাড়ির লোকজন বিশ্বাসই করে না যে এটা পঞ্চগড়, এটা কিভাবে সম্ভব। তখন ওই পাশের যেই মানে লোক ছিল ওই অফিসের, বলে তুমি তার কাছে যাও, তুমি তার সাথে কথা বলবো। সে বলে হ্যাঁ এটা পঞ্চগড়। ওই লোক পঞ্চগড় ভাষায় কথা বলছে এবং সত্যি টেলিফোন এক্সচেঞ্জে তারা যোগাযোগ করে দেখা গেল, মানে তারা দেখে যে এই ফোনটি আসলে পঞ্চগড় থেকে এসেছিল। ওই সময়টাতে আসলে টেলিফোন ব্যবস্থা কিন্তু এরকম ডিজিটালাইজড হয়নি আমার জানা মতে, মানে কিছু জায়গায় ডিজিটালাইজড সব জায়গায় হয়নি। তখন এক জেলার সাথে আরেক জেলায় কথা বলতে গেলে এরকম কানেক্ট করতে হতো ম্যানুয়ালি। তো তখন টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে তারা জানতে পারে সত্যি এই কলটা পঞ্চগড় থেকে এসেছে। কেয়ার করা দ্রুত ঢাকা থেকে একটি ছোট্ট ট্রাক নিয়ে কয়েকজন রওনা দেয় এবং তারা পঞ্চগড় গিয়ে পৌঁছায়। ঈদের তখন কিন্তু মাত্র 2 দিন বাকি, এমন একটা সময় ঘটনা ঘটেছে। পঞ্চগড় গিয়ে পৌঁছানোর পর সত্যিই দেখে সে পঞ্চগড়ে আসে এবং গরুটি নিয়ে আসে। তাও সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়। তারা যখন বাড়িতে মানে ফিরছিল এর মধ্যেই ওই যে রাজনীতিবিদের যিনি বাবা, তিনি ওই তার ছেলে রাজনীতিবিদকে বলেন যে বাবা এই গরুটি কোরবানি দেওয়ার দরকার নেই, তুমি আবার গাবতলীর হাটে যাও, তোমার সামর্থ্যের মধ্যে যেটা ভালো মনে হয়, দামাদামি তো করবা কিন্তু ওইভাবে বেশি দামে কিনতে হবে এমন কোনো কথা নেই, যেটা ভালো মনে হয় সেরকম একটা গরু কিনে নিয়ে আসো। তো সত্যি যান এবং একটা গরু কিনেও নিয়ে আসেন এবং মানে ঈদের দিন সকালবেলা ওই পরবর্তীতে কিনে নিয়ে আসা গরুটি কুরবানি দেওয়া হয়। আর ওই যে আগের যে গরুটি বাড়িতে নিয়ে আসা হয় ওটা বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পর মানে সকালবেলা ওই লোকটি, মানে যিনি ওই রাজনীতিবিদের বাবা, তিনি তার ছেলে ওই রাজনীতিবিদকে বলেন যে এই গরুটি যত দ্রুত সম্ভব তুমি নিয়ে যাও এবং সুন্দরবনে এটা ছেড়ে দাও। কেন সুন্দরবনে ছাড়তে হবে? কেন? তো বাঘে খেয়ে ফেলবে। বলে বাঘে খাক, শিয়ালে খাক, নেকড়েতে খাক, হায়নাতে খাক বা যাই কিছু হোক না কেন, গরুটি অবশ্যই সুন্দরবনে ছেড়ে দিতে হবে। এখন বাবা এত কিছু রাখে কেন সুন্দরবনের কথা বলবে, এটা তার ছেলের মানে মাথায় ঢুকছে না। যাই হোক, যেহেতু বাবা নির্দেশ করেছেন সেই ব্যবস্থাই নেওয়া হলো। কয়েকজন লোককে দিয়ে আবার ট্রাকে করে প্রয়োজনীয় রসদ সামগ্রী গরুর জন্য দিয়ে সেটা সুন্দরবনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারা এই গরুটি খুলনায় নিয়ে যান। খুলনা থেকে ওখানে বন বিভাগের কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। বন বিভাগের কর্মকর্তারা অবাক হন যে গরু তো আসলে সুন্দরবনে এরকম, সে তো সুন্দরবনের প্রাণী না, তো একে ছেড়ে দিলে তো বাঘে খেয়ে ফেলবে। বলে যে এটা আপনারা সুন্দরবনেই ছেড়ে দেবেন। যেহেতু ওই মানে নাম করে একজন পলিটিশিয়ান উনি এটা পাঠিয়েছেন এবং তারা যোগাযোগ করে নিশ্চিত হন ওই পলিটিশিয়ানের সাথে যে হ্যাঁ আসলে এটা পলিটিশিয়ানেরই নির্দেশ যে এরকম একটা
অদ্ভুত কিছু ঘটনার প্রেক্ষাপটে গরুটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হোক। যাই হোক, তারা তাদের কাজ করে ছেড়ে দেয়, কিন্তু এরপরে ওই গরুর ভাগ্যে কি হয়েছে না হয়েছে কেউ সেটা দেখতে যায়নি। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার বেশ কিছু বিষয় বাকি রয়েছে। সেটি হলো, ওই রাজনীতিবিদের বাবা তিনি ওই রাজনীতিবিদকে বলেন যে টানা বেশ কিছু রাত আমি স্বপ্নে আমি দেখেছি যে ওই গরুটি আমার কাছে এসে কান্নাকাটি করছে এবং কোনো একটা অবয়ব আমাকে বলছে এই গরুটি কুরবানি দিস না, একে ছেড়ে দে। তো উনি বৃদ্ধ মানুষ ছিলেন, রাত্রে স্বপ্ন কি দেখতেন সকালে উঠে অনেক কিছুই ভুলে যেতেন, কাউকে যে কিছু বলবেন এটি তার মাথায় ছিল না। এরকম টানা উনি স্বপ্ন দেখছিলেন, কিন্তু উনি বুঝতে পারছিলেন না, সকালে উঠে কিছু বলতেও পারছিলেন না। মানে বিষয়টা আসলে অতটা মানে উনি অস্বাভাবিকভাবে নেননি। আর মুরব্বী মানুষ ছিল, ভুলে যেতেন খুব দ্রুত সব কিছু। তখন ওনার মানে এই ঘটনাটা যখন ঘটছিল, এর মধ্যে দিয়ে কিন্তু ওই গরু মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল, আবার পরে পাওয়া যাচ্ছিল। এর মাধ্যম দিয়ে আসলে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এই গরু রিলেটেড মানে ব্যাপারগুলোতে সমস্যা রয়েছে, কিন্তু তারপরে ওনার মনে পড়ছিল না। মূলত এরপরেই ওই গরুটি হারিয়ে যায়। আর মূল যে কারণ এই গরুটির যে এত সমস্যা, সেটা হলো যে এই গরুটি মূলত ওই সুন্দরবন এলাকারই আশেপাশের কোনো একটি জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। একজন ব্যাপারী উনি কিনেছিলেন কোন এক গৃহস্থের কাছ থেকে। ওই গৃহস্থ এই গরুটাকে পেলে পুষে বড় করেছিলেন বিক্রির জন্য, কুরবানি ঈদের জন্য আর কি। তো ওই গৃহস্থ কি কাজ করেছিলেন, তিনি একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে আমার গরুটি তো এমনি অনেক তাজা, মানে সুস্থ স্বাভাবিক, কিন্তু এই গরুটি নড়াচড়া করে কম। যদি এই গরুটি মানে হাটে নিয়ে গেলে বেশ মানে তাগড়া তেজস্বী ভাব দেখায়, তাহলে দাম ভালো পাওয়া যাবে। কিন্তু এরকম যদি চুপ হয়ে বসে থাকে, সবাই মনে করবে এই গরুটির কোনো অসুখ আছে, তাহলে কেউ কিনবে না। তখন তান্ত্রিক বলে কোনো সমস্যা নেই, আমার অধীনে থাকা একটা জিনকে আমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। ও ভিতরে থেকে ওই গরুটির মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার করবে, দৌড়ঝাঁপ করার চেষ্টা করবে, নড়াচড়া করবে, যাতে করে দেখা যায় যে সে খুব মানে শক্তিশালী। তো এর বিনিময়ে তান্ত্রিককে কিছু টাকা পয়সা দেয় এবং তান্ত্রিক বলে যে কুরবানি ঈদের দিন সকাল পর্যন্ত এই জিনটি এর মধ্যে থাকবে, কিন্তু এরপরে বের হয়ে যাবে এবং আমি তাকে বের করে নিয়ে আসবো। আমি ছাড়া ওই জিনটাকে আবার কেউ বের করতে পারবে না। কুরবানি ঈদের দিন সকালবেলাই বা ভোরবেলাতে এই জিনটাকে বের করে ফেলা হবে। তা না হলে যদি এই জিনটা থাকা অবস্থায় গরুকে কুরবানি দেওয়া হয়, তাহলে জিনটা মারা যাবে। এখন সমস্যা হলো যে একজন হুজুরের কাছে গিয়েছিলেন ওই রাজনীতিবিদের বাবা, সেই হুজুর পরবর্তীতে এই বিষয়গুলো বলেন এবং মানে মূল যে ব্যাপারটা কাজ করে, মানে সমস্যাটা প্রকট হওয়ার পেছনে, সেটা হলো যে ওই গরুটি কিনে আনার মোটামুটি 2-3 দিন পরেই ওই যে তান্ত্রিক, সে তো অনেক বয়স ছিল, সে স্বাভাবিকভাবে মারা যায়। এখন সে যখন মারা গিয়েছে, তখন সমস্যাটার সূত্রপাত হয়। মূলত মানে বিষয়টা প্রকট আকার ধারণ করে। সেটা হলো ওই যে রাজনীতিবিদ যিনি যেই গরুটি কিনেছিলেন, এখন ওই গরুটির মধ্যে যে দিন চালান করেছিল যে তান্ত্রিক, ওই তান্ত্রিকই শুধু ওই গরুর মধ্যে থাকা জিনটিকে বের করতে পারত। এছাড়া অন্য কেউ ওই বিষয়টি সলভ করার কোনো পদ্ধতি জানতেন না। এখন যেহেতু ওই তান্ত্রিক মারা গেছে, তখন কি ভয়ানক অবস্থা হবে। তখন তো ওই জিনটি আর বের হতে পারছে না। এখন ওই জিনের যে আত্মীয় স্বজন, তারাও তো ওই জিনটির বিষয়ে খুব অরিড। এখন কি হবে? সমস্যা একটাই, একে কুরবানি দিতে দেওয়া যাবে না। যার কারণে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এবং শেষ পর্যন্ত যখন দেখা গেল কোনো উপায় নেই, তখন এই গরুটিকে ওই দুষ্টু জিন বলবো না, আসলে জানি না তারা দুষ্টু ছিল না ভালো ছিল, দুষ্টু তো ওই তান্ত্রিক ছিল আর কি। তো তারা ওই গরুটিকে গেটের বাইরে কোনোভাবে বের করে নিয়ে আসে এবং ওই গরুটির উপর তারা যে কোনো শক্তি প্রয়োগ করে ওই জিনটাকে বের করে নিয়ে আসবে, এই উপায় তাদের ছিল না। কিন্তু তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছিল যে যেন ওই জিনটি বের হতে পারে বা কোনো একটা সমাধান হতে পারে। তো এই কাজগুলো মূলত ওই জিনের আত্মীয় স্বজনরা করছিল। এবং সে যখন বের হয়ে যায়, তখন ওই লোকটি, বাড়ির যে আরেকজন পাহারাদার যিনি গরুর দায়িত্বে ছিলেন, সে বুঝে ফেলে যে গরু পাওয়া যাচ্ছে না। তখন সে গেট খুলে যখন বাইরে বের হয়েছে, তখন সে গরুটি দেখতে পায়। আর যখন তার নজর একবার পড়ে গেছে, দুষ্টু জিনেরা, বারবার দুষ্টু বলছি কারণ আমরা সবসময় দুষ্টু জিনি বলে থাকি, ওই জিনেরা তখন ওই গরুটিকে তার চোখে
আড়াল করতে পারছিল না। কিন্তু ওই গরুটিকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিভিন্নভাবে, কিন্তু গরুর পেছন পেছন থাকার কারণে কোনো না কোনোভাবে ওই লোকটিও ওই মায়াজালে পড়ে এক টাইম ট্রাভেলের মতো এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছিল দ্রুত। এটা কিভাবে সম্ভব হয়েছে এটা হয়তো ওই জিনেরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। আর প্রথম যেইবার ঘটনাগুলো ঘটেছিল তখন ওই গরুটিকে তারা অদৃশ্য করেছিল, কিন্তু তখনও গেটের বাইরে নিয়ে যাওয়ার আগেই সে বুঝতে পেরেছিল যে গরুটি এখন আর নেই গো। আর এই কারণে সে যখন খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, জিনরা তাদের রিচুয়ালের মাধ্যমে ওই গরুটিকে দেয়াল টপকাতে পারেনি। এই জন্য প্রথম কয়েকবার তারা ব্যর্থ হয়। থার্ড টাইম যখন দুইজন পাহারায় বসায় তখন তারা কোনোভাবেই সেটা করতে পারেনি। পরবর্তী যখন আবার পাহারায় আসে তখন তারা যে কোনো মূল্যে এই কাজটি করতে সক্ষম হয় এবং করেও, কিন্তু ওই পাহারাদার দেখে ফেলার কারণে এবং বাইরে বের হওয়ার কারণে তারা এই সমস্যার সমাধান করতে পারছিল না। এবং ভয় ভীতি দেখে, যেমন ওই কালভার্টের উপরে বিশাল আকৃতির পা, লম্বা পা, তারপরে বট গাছের উপর থেকে পা ঝুলিয়ে বসে থাকা ভয়ানক চেহারার একটি জিনের সুরত ধরে তাকে বলা হচ্ছিল বা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও সে ভয় পাচ্ছিল না। বইটিকে ধরে ফেলে এবং তারপরের ঘটনা তো আমরা জানি। এটি ওই রাজনীতিবিদের বাবা পরে এক হুজুরের কাছ থেকে জানতে পারেন যে এই ছিল ঘটনা। তো গরুটি সুন্দরবনে ছেড়ে দেওয়ার পর গরুর ভাগ্যে কি হয়েছে, ওই জিনটি বের হতে আদৌ পেরেছিল কি না তা কেউ বলতে পারে না। ওই রাজনীতিবিদের বাবা উনি মারা গিয়েছিলেন, আর ওই রাজনীতিবিদও 2004 কি 5 সালের দিকে উনি স্বাভাবিকভাবে মারা যান। তারও বয়স হয়েছিল, কিন্তু উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, গরুকে আসলে তাগড়া দেখানোর জন্য বা তাকে শক্তিশালী দেখানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে তার মধ্যে জিন ঢুকিয়ে এটি গরুর হাটে নিয়ে যাওয়া সম্ভব, এটি এই ঘটনা আমি না শুনলে আমি এটা জানতে পারতাম না। আর ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। আর এই যে যিনি পাহারাদার ছিলেন তিনিই মূলত এই ঘটনাটি তার নাম প্রকাশ না করার শর্তে এবং যেই বাড়িতে ঘটেছিল সেই বাড়ির অ্যাড্রেস, কোন রাজনীতিবিদ, এই বিষয়গুলো ডিটেলসে না বলার শর্তে এই ঘটনাটি আমাকে বলেছিলেন। তো আশা করছি এই বিষয়গুলো অনেক বিষয় যেগুলো আসলে অমীমাংসিত, কেন সে ওই গরুর সাথে সাথে সেও এরকম ভিন্ন ভিন্ন জায়গায় চলে যেতে এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ভিন্ন জায়গায় চলে যেতে সক্ষম হলো। তারপরে চিন্তা করেন যে সেখান থেকে আবার এত দূর আবার ট্রাকে করে গরু নিয়ে আসতে হলো, এত অল্প সময়ের মধ্যে কিভাবে তারা সেখানে গেল, এই রহস্য আমি বুঝতে পারিনি। তবে জিনেরা অনেক সময় মায়াজাল সৃষ্টি করে এক জায়গা থেকে দ্রুত আরেক জায়গায় চলে যেতে পারে, এটা আমরা জানি। হয়তোবা ওই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় কোনো না কোনোভাবে ওই লোকটিও ওই গরুর সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিল, কারণ খুব কাছাকাছি দূরত্বে ছিল। তো তারা হতে পারে, এমনটা হতে পারে, কিন্তু জানি না আসলে অ্যাকচুয়ালি কি কারণে ঘটনাগুলি ঘটেছিল। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে যাচ্ছি ঘটনাতে। আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি, তার আগে কিছু কথা বলতে চাই। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়, যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন। তা সাজিয়ে গুছিয়ে লেখাটা খুবই কষ্টসাধ্য। রেফাত ভাই এত বাংলা লিখতে পারেন না। তার লেখাটা লেখা হচ্ছে তার ছেলে। তিনি পাশে বসে থাকেন এবং একের পর এক অভিজ্ঞতাকে তিনি রূপ দেন। এখন আপনারা তার রূপকথার গল্প হিসেবে তাকে নিতে পারেন অথবা বাস্তব অভিজ্ঞতা মনে করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। ঘটনায় আসি। ছোটবেলা থেকে মারাত্মক রাগে ছিল জাকির মৃধা। বাবা মাকে কখনো তিনি মানতেন না কোনো কিছুই। যা চিন্তা করতেন তাই করতেন, যা বলতেন সেটাই করতে হতো আশেপাশের মানুষের। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে অপছন্দ করা শুরু করে একটা সময়। এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে তিনিও বাসায় এসে তুল কালাম করতেন যদি কোনো কিছু তার পছন্দের না পেতেন। তাদের গ্রামের বাড়ি তৎকালীন বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যদিও এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। বন্ধু বান্ধব নিয়ে তিতাস নদীতে প্রায় সময় তিনি আড্ডা দিতেন এবং
মানে এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করতেন মোস্ট অফ দ্য টাইম। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই এলাকার অনেকদিন যাবৎ তিনি পছন্দ করতেন, মেয়েটার নাম ছিল শিউলি। অনেক জোর জবরদস্তি করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন। তো বিয়ে করে 2 বছরের মাথায় 1979 সালে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের বাইরে যাবেন। তো তিনি গেলেন কাতারে, সেখানে কাজ করতে লাগলেন। বিয়ে করবার আগে তিনি এই মেয়েকে হাতে পাওয়ার জন্য গিয়েছিলেন একজন তান্ত্রিকের কাছে, বাড়ি থেকে অনেক দূরে। কুফরি নিয়ে ব্যস্ত সেই তান্ত্রিক তাকে সাহায্য করেন সর্বাত্মকভাবে, এবং তাকে সাহায্য করে কুফরি করে বিয়ে করার ব্যবস্থা করে দেন শিউলির সাথে। এবং কাতারে যাওয়ার পরও যোগাযোগ ছিল সেই তান্ত্রিকের সাথে। সেই তান্ত্রিক যাই বলতো তিনি তাই করতো। যদি বলতো তুই মরে যা, সে মরতে হয়তো দ্বিধা করতো না। নিজের বাবা মার থেকে তান্ত্রিকের কথায় তিনি বেশি শুনতেন, তা বলতে কবিরাজ আর কি। যখনই যেতেন সেখানে তিনি মন মুগ্ধ হয়ে সেই তান্ত্রিকের কাজ দেখতেন। কখনো কখনো অনেক আর্জি নিয়ে আসা লোকজনদের দেখতেন যে সেই তান্ত্রিক ছাগলের বলি দিত। কখনো কখনো সেই বলির রক্ত সেই তান্ত্রিক তাদেরকে খাইয়ে দিত। সেই তান্ত্রিক 5 তারা ছবি আঁকতো। কখনো কখনো সেই তান্ত্রিক 5 তারার মধ্যে পুতুল রেখে সেই পুতুলের সারা শরীরে সূচ বেঁধাতো। কি হচ্ছে আশেপাশে তা হয়তো দেখা যেত না, কিন্তু তান্ত্রিক বলতো আজকেই ওর হাত অবশ করলাম, আজকে ওর চাকরি গেল, আজকেই ও অসুস্থ করে দিলাম, ওরে শেষ করে দিব। সেই তান্ত্রিক নাকি বলতো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, আবার জীবিত মানুষকে আস্ত কবর দিতে পারেন, নাউজুবিল্লাহ। কিছু মানুষের টাকার বিনিময়ে তিনি এসব করতেন, কিন্তু জাকির তার সাথে সম্পর্ক ভালো ছিল বিধায় সে তেমন কোনো টাকা পয়সা কখনো দিত না। কখনো কখনো ছাগল কিনে দিত, কখনো কখনো বাজার সদাই করে দিত। সেই তান্ত্রিকের সাহায্যে তিনি সেই শিউলিকে নিজের হাতের রক্ত খাইয়েছিল জোর করে। এরপর 3-4 বছরের মধ্যে সেই মেয়ে বশবর্তী হয়ে তার স্ত্রী। তিনি মানতেন না কোনো কিছুই। 5 আঙ্গুলের 5টি আংটি তিনি পরতেন। কাতারে যাবার আগে তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। অনেক টাকার মালিক বনে গেছেন, গাড়ি বাড়ি সব করেছেন। এসবের মাঝে 1979 সালে তিনি কাতারে পাড়ি জমান, যেটি আমি আগেই বলেছি। সেখান থেকে তিনি তান্ত্রিকের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি চিঠি আদান প্রদানের মাধ্যমে যাবতীয় কাজকর্ম তিনি করে দিতেন। তার স্ত্রীকে প্রচন্ড সন্দেহ করতেন। সুন্দরী বউকে সবসময় দেখে চোখে রাখতেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন। 1981 সালের 17ই মার্চ যিনি যখন কাতারে কাজ থেকে ফেরত এসে হঠাৎ করে দেখলেন একটা চিঠি এসছে বাংলাদেশ থেকে। চিঠিতে লেখা, জাকির তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমার সাথে অনেকদিন যাবৎ কথা বলতে চেয়েছিলাম। তোমার স্ত্রী সব লজ্জার মাথা খেয়েছে। সে এখন নতুন প্রেমে লিপ্ত। এলাকার কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক। আমার জিনেরা খবর নিয়েছে। সে তোমাকে তাবিজ করেছে অন্য হুজুরের কাছে যেয়ে তুমি যাতে কিছু দেখতে না পারো, কিছু বুঝতে না পারো। এখন কোনো সিদ্ধান্ত নাও, না হলে এই স্ত্রীকে পরে নিজের বশে আনতে পারবে না। এই স্ত্রীর কিছু জিনিস তোমাকে দিতে হবে। এই চিঠি পড়ে তার মাথা খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে চিঠি পাঠালেন, কিন্তু চিঠির কোনো উত্তর বাড়ি থেকে আসে নাই। তিনি জানতে চেয়েছিলেন কি হয়েছে। এই করে তিনি বাংলাদেশে রাগের বশে এবং চিন্তার চোটে 1983 সালে ব্যাক করেন। আসার পর বাড়িতে তার মা বাবার সাথে বৈঠক না করে তিনি স্ত্রীর সাথে কথা বলেন, এবং বাবা মাকে কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেন না। তো স্ত্রী তো কিছু স্বীকার করে নিচ্ছিল না। তিনি প্ল্যান করতে থাকে, স্ত্রীকে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কিছু বলে না, রাগ করে, এবং তাদের মধ্যে একটা পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষজন, এলাকার লোকজন শুনতো তাদের ঝগড়া। অনেকেই বুঝিয়েছে, এই বুঝিয়েছে, সেই বুঝিয়েছে, ঝগড়া করিস না, বউয়ের সাথে ভালো থাক, সুন্দর করে রাখ সংসারটা। কিন্তু তিনি কখনো কারো কথা শুনতেন না। মা বাবাকে তো পাত্তাই দিত না। 1 মাস পর যেহেতু তিনি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেন, এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর সাথে সে বেশ মারামারি হলেন কিছুদিন, অনেক মারামারি হলো তাদের মধ্যে। তিনি মেরেছিলেন তার স্ত্রীকে। তো এক পর্যায়ে ঝগড়াঝাটি করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এইটা বলেন হচ্ছে ঠিক 2 মাস পর বাংলাদেশে আসার। তো 1983 সালের 7ই নভেম্বর, শীতকাল তখন, তিনি তার স্ত্রীকে এবং এলাকার ছেলে পেলের সাহায্যে আগে থেকেই প্ল্যান করা ছিল যে যখন তাকে বাসা থেকে বের করা হবে, 2 কিলোমিটার দূরে তার স্ত্রী যখন বের হবে, তাকে উঠিয়ে নিয়ে সেই রাতে তাকে খুন করার একটা প্ল্যান করে। এবং তারা জোর করে সেদিন রাতের জঙ্গলে প্রায় 10টার দিকে নিয়ে যান, এবং একত্রে সবাই মিলে সবার সাহায্যে তিনি ওই জাকির সাহেব 3 জনের সহযোগিতায় জবাই করেন তার স্ত্রীকে। তো 2 জন তার পা ধরেছিল, এবং সুস্থ মস্তিষ্কে তিনি তার স্ত্রী জবাই করেন। এবং জবাই করার এক পর্যায়ে এই লাশকে ঠিকানা দিতে হবে এই বলে লাশের টুকরা করেন 8টা, এবং প্রত্যেক টুকরা বিভিন্ন জায়গায় কবর দিয়ে আশেপাশে 8টা গর্ত করে। সব একসাথে করেন না, এবং প্রত্যেক টুকরাই তিনি ছালার বস্তাতে ভরে প্রায় 3 ফিট গর্ত করে মাটি চাপা দেন। বাড়িতে রাতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে বাবা মা জিজ্ঞেস করলে বলে রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে।
এখন তিনি কিছুই জানে না। গতকালকে মানে সেদিনের রক্তে ভেজা কাপড়ও তিনি বদলে সে কাপড় আরেক বন্ধুর বাসায় রেখে অন্য কাপড় পরে বাসায় এসেছিলেন। তার স্ত্রীকে না পাওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, থানায় জিডি এবং এক সময় মামলা করা হয়। মামলায় বলা হয় বাসায় লোকজনরা অত্যাচার করেছে বা এরকম কিছু, মানুষের জন্য অনেকে অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সেই। মামলার এক পর্যায়ে এলাকার এক লোক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনকে ওই দিন রাতে এক মহিলাকে ধস্তাধস্তি করে নিয়ে যেতে দেখেন। তিনি সবাইকে না চিনলেও অন্ধকারে জাকির সাহেবের এক বন্ধুকে দেখে ফেলেন এবং তিনি সাক্ষী দেয় আদালতে। তাদেরকে ধরার জন্য পুলিশ যখন পুলিশ ওয়ারেন্ট চলে আসেন, সবাই পালিয়ে যায় এবং কুমিল্লা বর্ডারের পাশ থেকে একজন এজাজ নামের এক বন্ধুকে তারা ধরে। জিজ্ঞাসাবাদে দেয় চাঞ্চল্যকর তথ্য পুলিশের জবানবন্দিতে। সেখানে বলা হয় হিংস্র পশুর মতো হয়ে গেছিল জাকির স্ত্রীকে জবাই করার সময়। পঞ্চগড় থেকে পরে 1 বছর পর তাকে উদ্ধার করা হয় এবং সবশেষে আদালত তাকে যখন তাকে তার নামে শুনানি হয় তখন 20 বছরের সাজা শোনানো হয় এবং তাদের যে বন্ধুকে ধরেছিল তাকে সাথে সাথে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। টোটাল 4 জন মিলে ছিল, 3 জন হেল্প করেছে জবাই করার সময়। এই সাজা শোনানোর আগে পুলিশ যখন তাকে উদ্ধার করেন তখন তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেন, কারণ তার স্ত্রী ছিল সহজ সরল এবং সবসময় বাড়িতে থাকা মেয়ে। তার নিজের বাড়িতে তেমন একটা যেতেন না তিনি। আর তখন সমাজ ব্যবস্থা এক অন্যরকম ছিল। বাড়ির অন্য ছেলেরা বাড়ির বউ যদি অন্য ছেলের সাথে কথা বলে তখন এক একজন এক এক রকম চিন্তা করে, এটা সব মেয়েদের মধ্যেই ছিল। জাকির মাথায় হাত দিয়ে বসেন, কারণ জবাইয়ের আগে তান্ত্রিকের কাছে তিনি গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে বলেছিল এবং তান্ত্রিক সব ধরনের সহযোগিতা করবে এও বলেছিল। তো আদালতে সবকিছু বলার পর তাকে সশ্রম কারাদণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বাকি বন্ধুদের 16 বছর, 2জনকে 16 বছর, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমরা পরে আসছি। 2005 সালে তিনি কারামুক্তি পান এবং ওনার পারফরমেন্স বেশ ভালো ছিল। উনি অনেক চেষ্টা করেছেন জেলে তার নিজেকে শুধরে নিতে। 1984 সালে সাজার সময় তার বয়স লেখা হয়েছিল 24 বছর। তার জন্ম আসলে তিনি জানেন আষাঢ় মাসের 24 তারিখ এবং যুদ্ধের সময় তার বয়স ছিল 10 বছরের মতো। তো অনেক আগের মানুষ তিনি এবং তার বয়স অনেক। জেল থেকে বের হয়ে তিনি তার মার কাছে মাফ চান এবং অনেক হাতে পায়ে মাফ চাবেন এরকম প্রত্যাশা করেন। বাড়িতে যাওয়ার পর তিনি বাড়িতে কাউকে পান না, তালা অবস্থায় পান এবং এলাকার লোকজনরা বলে তারা সব বিক্রি করে চলে গেছে কুমিল্লায়। অনেক কষ্টে কুমিল্লা শহরে তিনি তার মাকে খুঁজতে যান এবং তার বাবা ইন্তেকাল করেছিল 1997 সালে তিনি জেলে থাকা অবস্থায়। তার ভাইরা তার মার সেবা করছিল এবং তারা ওই যে বিক্রির টাকা আছে সেই বিক্রির টাকা দিয়ে ওই কুমিল্লাতে 3তলা একটা বাড়ি করেছিল। তো তিনি সেই ঠিকানা ধরে তাদের ভাইয়ের কাছে যান এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা ছিল। একটা পর্যায়ে অনেক কষ্টে রাজি করে তারা তাকে থাকতে দেয় সেই বাড়িতে, কিন্তু যেহেতু ত্যায্য হয়ে গেছিল তিনি তার কোনো বাবার সম্পত্তি পান নাই। তো তারা তাকে আশ্বাস করে যে তুমি থাকতে পারবে এখানে, কিন্তু তোমার কোনো ধরনের সম্পত্তি বাবা তোমার নামে করে যায় নাই। তো সেদিন জেল থেকে বের হয়ে তার সংসার তছনছ হয়ে গেছে এটা তিনি বুঝতে পেরে যান, জেলে থাকা অবস্থায়। এবং তিনি এই চিন্তা করেন যখন বের হবেন তখন তিনি তান্ত্রিকের কাছে যাবেন, ওই কবিরাজের কাছে যাবেন তিনি। তো তিনি যান এবং তাকে ওই জায়গায় পান না, আরেক জায়গায় পান। সেই জায়গায় তাকে ওই কবিরাজকে না পেয়ে তিনি তার ঘর বাড়ি ভেঙে চলে আসেন। তো তিনি কি করছিলেন, তাদের ওই বিল্ডিং এর নিচতলা তার মা এক পাশে থাকতো, তার মা আর তার সেজো ভাই, তারা 4 ভাই ছিল। তো তার সেজো ভাইয়ের বাসার ফ্ল্যাট এক পাশে আর তার ছোট ভাইয়ের ফ্ল্যাট এক পাশে। তো ছোট ভাই ঢাকায় থাকতো, তো সেই ফ্ল্যাটটা খালি ছিল, তিনি সেখানে থাকা শুরু করেছিলেন। তো সেদিন রাতের বেলা তার প্রচন্ড মাথা ঘুরতে থাকে। তিনি মনে করতে থাকেন এটা স্বাভাবিক মাথা ব্যথা। তিনি একটু রেস্ট নিচ্ছিলেন বাসায়। রাতের বেলা 11টা-12টার দিকে তিনি তার রুমের চারিপাশে ঘুমের মধ্যে মনে করছিল রুমের মধ্যে কেউ হাঁটছে, কিন্তু তার মেইন গেট তো লাগানো। যেহেতু তিনি পাশের ফ্ল্যাটে একাই থাকা শুরু করেছিলেন তাই ওই রুমে কেউ নাই। তিনি ঘুমের মধ্যে বুঝতে থাকলেন যে তার বাসায় চোর এসছে। তিনি ঘুমের মধ্যে দেখেন তার বিছানার তার পাশে অনেকগুলো ঘুমের মধ্যে থেকে তিনি দেখলেন অনেকগুলো মানুষের টুকরা পড়ে আছে দেহর, অনেকগুলো মাথায় করতে তার খাটের উপর। তিনি চোখ খুলে ফেলেন, ঘেমে আছেন চারপাশ এবং দেখলেন কাউকে পেলেন না। এই ফ্ল্যাটটাতে তিনি দেখছেন যখন আরেকটা কথা বলছিলাম, যেটা তার জমি জমা বিক্রি করে দিয়েছিল তার বাবা মা, এবং কোনো দলিল তার নামে ছিল না এবং তার কাতারে থাকা অবস্থায় তার বড় ভাই মারা যায়। তো যাই হোক, তার ছোট ভাই সম্পত্তি করে যেহেতু গেছে, তো তিনি ওই খাট থেকে উঠে আশেপাশে দেখেন এবং তিনি আগেই বলেছিলাম প্রচন্ড সাহসী মানুষ ছিল। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন তার খাটের চাদর ভিজে আছে, পুরো চাদর, এবং খাটের পাশে পানি পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না পানি কোথা থেকে আসলো। আর এতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন, তার খুব বেশিক্ষণ আগে কেউ ফেলে নাই। তিনি রান্নাঘরে যান এবং চা বানাতে দেন।
বাথরুম থেকে ফেরত এসে তিনি দেখেন পুরা রুম থেকে আগের থেকে বেশি পানি। তিনি বুঝতে পারছিলেন না কোথার থেকে পানি, বাথরুম তো অনেক দূরে সেই রুম থেকে, এই পানি কোথা থেকে আসবে, এর মধ্যে পানির কোনো লাইনই নাই। আসলে ঘটনা কি তিনি বুঝতে পারছিলেন না। তো কাঁঠাল পচা গন্ধ আসছে দরজার ওপাশ থেকে, অথচ কাঁঠালের সিজন সেটা ছিল না। তিনি অতটা শিক্ষিত না, তাই চিন্তা করছিলেন কি করা যায় পেতে পারে। আর তিনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, ভাইরা তাকে কিছু তো উপকার করবে না এটা তিনি বুঝে গেছিলেন। এই 7 পাক চিন্তা করতে করতে সেদিন জানালায় চোখ পড়ে তার। রাত তখন 1টা বেজে গেছে। দেখলেন জানালার গ্রিল ধরে আছে 2 হাত দিয়ে কে যেন, এবং চেহারাটা পরিষ্কার। নিচতলা হওয়াতে তিনি চোর চোর বলে চিল্লাতে চিল্লাতে জানালা হতে 1 ফিট দূরত্ব যখন ছিল তার কাছে চলে যায়। চোর হলে সে পালাবে, কিন্তু সেই মানুষটা পালাচ্ছে না। তিনি কাছে যেতেই সেই মানুষটার হাতটা বেশ লম্বা হয়ে তার গলায় চলে আসলো। হাতটা এত লম্বা নর্মালি কোনো মানুষের হবে না। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এত বড় হাত। সকালে তিনি ঘর থেকে বের হন এবং তার মাকে বলেন এই অবস্থা। তার মারও অনেক বয়স, তিনি প্রপারলি কানে কিছু শোনেন না। তো সেই সেজ ভাই বলেন যে দুনিয়াতে তো পাপ কম করেন নাই, এখন এই জিনিস যদি আপনি দেখেন অবাক হবেন কেন। তো ভাইয়ের কথায় তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেদিন রাতে তিনি আবারও স্বপ্ন দেখেন। তিনি দেখলেন তিনি নদীর তীরে শুয়ে আছেন। 20-30 ফিট লম্বা একজন মানুষ তার সামনে আসে, জল্লাদের মতো শরীর, এবং জল্লাদরা মানে সেই খালি গায়ে, আর তিনি জল্লাদ জেলে দেখেছেন। সেই লোক মনে হবে এত বড় ধারালো দা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি সেই লোকটা তার গলাতে একটা সিম্পল কোপ দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। তিনি বললেন এইটা আপনি কি করলেন? আমার মাথাটা ফেলে দিলেন, আমার কল্লাটা ফেলে দিলেন। তার শরীর থেকে তার মাথা আলাদা। তিনি ঘুমের মধ্যে গলায় অনেক ব্যথা অনুভব করতে লাগলেন। ঘুম ভেঙে যায়। তিনি সাহস করতে পারছিলেন না কি দেখলেন। শরীরে কাঁথা দিয়ে তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতিমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদের হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া এই সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সেই বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝে গেছিলেন তার এটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার পিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, যেহেতু তার এসব জাদু কবজে আগে খারাপ অভিজ্ঞতা আছে, আর তান্ত্রিকের কাছে তিনি তার একটা খারাপ অভিজ্ঞতা আছে। তিনি কোনো মতেই সেই রাস্তায় যেতে চাচ্ছিল না কারোরই মাধ্যমে। তিনি এক প্রকার দুয়া পড়া শুরু করলেন এবং কাউকে কিছু বলতে বলেননি, কারণ তিনি আসলে কোনো রকমের জায়গা রাখেননি কাউকে কিছু বলার। কিন্তু এই ঘটনার পর তিনি একজন মৌলবীর কাছে যান এবং জিজ্ঞেস করেন ঘটনাটা কি। মৌলবী বলেন আপনি এই দুয়া এবং সূরা পড়ে রাতে ঘুমাতে যাবেন। যখনই তিনি এই দুয়া এবং সূরা পড়তো তখন তিনি দেখতো যে আর তিনি কিছু দেখছেন না। এর মধ্যে একদিন তার ছোট ভাই বেড়াতে আসলে তিনি তার সেজ ভাইয়ের ফ্ল্যাটে ছিলেন, পাশাপাশি ফ্ল্যাট। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ একটা চিৎকার শুনতে পান তার মার ঘর থেকে। তিনি সোফা রুমে ছিলেন, তার রুম ভাঙে এবং চারিপাশ অন্ধকার। তখনও চিৎকার সুর আসছে তার মার রুম থেকে। কি ব্যাপার, চিৎকার কেন? কিন্তু ঘটনাটা কি? কেউ তো চিৎকার শুনতে পাচ্ছে না। যদি কেউ চিৎকার শুনতো সবাই আসতো। লাইট জ্বালাতে গেলে তিনি দেখেন লাইট নাই, মানে ইলেকট্রিসিটি নাই। তিনি তার মা যে রুমে ছিল সেখানে যান। তিনি যেয়ে দেখেন বাইরে রাত ছালোয় বোঝা যাচ্ছে তার মায়ের পায়ের সাইডে একজন মানুষ দাঁড়ানো। তিনি সোফা রুমে একটি মোমবাতি দেখেছিলেন, সেই মোমবাতিটা কোনো মতে নিয়ে এসে লাইটার ধরিয়ে ধরান এবং সেই রুমে যান, এবং তিনি ওই অবস্থায় সেই অবতারকে দাঁড়ানো দেখেন, এবং মানুষটা আর কেউ না, ওই মোমবাতির আলোতে তিনি দেখেন তার স্ত্রী শিউলি। তিনি চিৎকার করে ডাকতে থাকেন, শিউলি তুমি এখানে কি করো? তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি কিছুই বুঝি নাই, মাফ করে দাও আমাকে, তুমি নিয়ে যাও ওই জায়গা থেকে, আমি আর পারতেছি না, তুমি তোমার কাছে আমারে নিয়ে যাও। তিনি দেখলেন তার কোনো কথাই পাত্তা দেয় না সে অবয়বটা, এবং তার চোখের সামনে তার মাকে কেটে 8 টুকরা করলো এবং তাকে বলল তোর সবকিছু আমি ধ্বংস করে দেব, এই টুকরাগুলো মাটিতে পুঁতে ফেল, না হলে লোকজন তোরে এসে আবার ধরবে। তুই দিন গুনতে থাক, তোর মাকে দিন গুনতে বলে গেছিলাম, এখন তোর পালা। এই বলতেই অবয়বটা দেয়ালে মিলে গেল। তিনি তার মার পাশ দিয়ে দেখলো যে হাওয়ায় মিলে যেতে। তিনি রুমে যে তার ভাইকে, কিন্তু তার ভাইয়ের বউ দরজা খুলে বলে কি হয়েছে ভাই? তিনি বলে যে তার মা রুমে আমি এরকম চিৎকার পেলাম, তো তুমি একটু আসো আমার সাথে।
তখন বলে আম্মাকে কই পেলেন? আম্মা তো আমার সাথে ঘুমাইছে আজকে, আপনার ভাই তো রাত্রেবেলা ঢাকা চলে গেল না। তিনি হতভম্ব হয়ে যায়, তিনি বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে, কোনোভাবেই ভালো মানে কোনো যাই হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না। এবং তার মানে ফ্রাস্ট্রেশন লেভেলটা এরকম চলে আসছিল যে আল্লাহ নিতে হলে নিয়ে যাক, একবারে নিয়ে যাক, এগুলি না দেখায় নিয়ে যাক। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সে রাতের ঘটনা জানান এবং তার মা বলে, তুই কি করছিলি, এখন তো এটা তোকে যন্ত্রণা, তোকে জানতেই হবে। কি করছিস আমি জানি না, তবে যন্ত্রণা তুই পাবি, এটা তো সত্য কথা, তুই তো পাপ করছিস অনেক। তার পরের দিনই তার মা মারা যান এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো পরে তার ভাইরা আসে এবং তার মার লাশ দাফন করা হয় এবং তারপর রেফায়েত ভাইয়ের কাছে তার সেজো ভাই নিয়ে আসে তাকে। তো তার এই সমস্যার কথা তার ভাইরা শুনে একটা পর্যায়ে আশ্বস্ত করে তাকে রেফায়েত ভাইয়ের কাছে নিয়ে আসে। তো রেফায়েত ভাইয়ের সাথে যাত্রাবাড়ির কোনো এক জায়গায় তার দেখা হয়। তখন রেফায়েত ভাই বলেন, দেখেন আপনার সমস্যা আমাকে এই কয়েকদিনের বলছেন, আগে কি কিছু ঘটেছিল, কোনো খারাপ দিক অথবা কোনো খারাপ অংশ আপনার আছে আপনার জীবনে? তখন রেফায়েত ভাই বলছে যে দেখেন আপনি আগে বের করেন, রেফায়েত ভাইকে তিনি বলছেন যে আপনি আগে বের করেন আমার কি প্রবলেম, তারপরে আমি চিন্তা করবো আপনাকে বলবো কি বলবো না। রেফায়েত ভাই তার পরের দিনই জানিয়ে দেয় যে ওনার কাজ তিনি করবেন না এবং উনি অনেক কথা গোপন করছে, গোপন করা জিনিসপত্র তার বিন্দুমাত্র ইচ্ছা নাই এবং তিনি তার ওস্তাদদেরকেও ঘটনাটা বলেন নাই। পরের দিন তিনি সবকিছু বলেন রেফায়েত ভাইকে এবং রেফায়েত ভাই বলেন, দেখেন যা দেখছি তাই যাকে চিন্তা করছি সে করবে এমন না, তবে আমি আপনাকে জানাবো। সেদিন রাতের বেলা জাকির ভাই রাতের খাওয়া শেষ করে ঢোকে এবং দেখে সিলিং মানে তার দেয়াল উপরের সিলিং এ অনেকগুলো ছোট ছোট বাচ্চা কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে সেভাবে, আর নিচে একজন মহিলা ঠিক একইভাবে একই বাচ্চার কয়েকটা টুকরা করছে। সেই মানুষটা তার স্ত্রী শিউলি। চারিপাশে রক্ত রক্ত বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নেন তার সেজো ভাই। তার ঘাড়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। বাসায় তাকে নিয়ে আসার পর রেফায়েত ভাইকে আনা হয় তাদের বাসায় একদিনের জন্য আনা হয়। তো রেফায়েত ভাই বাসায় ঢোকার আগেই 4-5 জন মানুষকে গেটের বাইরে দেখেন, একই রকম দেখতে, একই কাপড় পরা 4-5 জন মানুষ, অথচ রেফায়েত ভাই দেখছেন আর কেউ দেখছেন না। রেফায়েত ভাই যা বোঝার তা বুঝে গেছেন। তিনি বাসায় ঢুকলেন এবং যে রুমে তার সাথে ঘটনা ঘটেছে সব দেখছে, কিন্তু রেফায়েত ভাই কিছু বুঝতে পারছেন না। তবে বাড়ির সামনে তিনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং জাকির ভাই কিছুই দেখছিল না এবং সেই মুহূর্তে সেই মানুষটা পা দিয়ে কি যেন একটা মাটি চাপা দিচ্ছে তাদের বাড়ির সামনে। তো সেদিন রাতে রেফায়েত ভাই ওইখানকার একটা হোটেলে থাকে এবং রেফায়েত ভাই তাদের বাসায় না থাকার মানে রেফায়েত ভাইকে তাদের ওস্তাদরা বলে যায় তুমি বাসায় থেকো না, তো তিনি ওই বাসায় ছিলেন না। তো রেফায়েত ভাই তার ওস্তাদদেরকে জানান ঘটনা এবং এই লোক আগে একটা মার্ডার কেসে জেলে ছিল, জেল থেকে আসার পর থেকে এই জিনিসগুলো তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করে কি করা যায় তার জন্য, কিন্তু এমনিই পাপী। তখন তাদের ওস্তাদের মধ্যে একজন বলেন যে শয়তানের প্ররোচনা খুব খারাপ জিনিস, একবার তোমাকে বিপথে নিয়ে গেলে সেখান থেকে ফেরত আসা সম্ভব না, সে তোমাকে তার শেষ খারাপ দিক দেখিয়ে ছাড়বে, তুমি বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলবে, তুমি তা জানবেও না এবং তুমি সেটাতেই ভালো মনে করবে। তাই হয়েছে, যে তান্ত্রিকের কথায় তিনি এসব করেছিলেন সেই তান্ত্রিক একজন শয়তান পূজারী ছিল, সে শয়তানকে বিভিন্ন ধরনের উপায়ে খুঁজে সাহায্য করত। এই তান্ত্রিকের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বস্ব হারিয়েছে, বাবা মা সবাই তাকে ছেড়ে চলে গেছে, তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু ঘটনা হচ্ছে সে জেল থেকে বের হয়ে সেই তান্ত্রিকের ঘর দুয়ার ভেঙে আসছে, যার প্রতিষেধ হিসেবে তান্ত্রিক এখন শয়তানের সহিত মানে কোন একটা শ্মশান ঘাট থেকে একটা দেওজিন পাঠিয়েছে এখানে, তার দেওজিনের সাথে কিছু জিনও আছে সাথে, তুমি কথা বলো, তুমি তার মধ্যে তাকে ডেকে নিয়ে আসো, থলের বিড়াল বের হয়ে যাবে। একদিনের মধ্যে মানে একদিনের কথা ছিল সেখানে থাকার রেফায়েত ভাইয়ের, কিন্তু তিনি আরেকদিন বেশি বাড়িয়ে নেন এবং পরের দিন তাকে হোটেল কক্ষে রেফায়েত ভাই নিয়ে যান এবং সেই বদজিনকে নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রেফায়েত ভাই রিচুয়াল পালন করে যতই চেষ্টা করছে কিন্তু সে কোনো কথা উত্তর দিচ্ছে না। তার সাথে তার একজন ওস্তাদ ছিল, বলে যে তুমি এই পানিটা ছিটা দাও, কথাও চলে আসবে। হঠাৎ করে কথা আসলো, মরণের জন্য কি তুই প্রস্তুতি নিতে চাস? তো প্রথমে কথাটা বোঝা না গেলেও 2-3 পরেই বোঝা গেল যে তিনি এইসব কথা বলছেন। রেফায়েত বলছেন কি ঘটনা, এরকম জিম্মি করে ভয় দেখানোর মানে কি, পারলে নিয়ে যান, এতটা ভয় কেন? সে পাশ থেকে উত্তর আসে, ওকে আমরা অমাবস্যার দিন সেই জঙ্গলে নিয়ে গিয়ে ওর কলিজা খেয়েই ঝামেলা শেষ করব। তো রেফায়েত ভাই বলে ঠিক আছে, ঝামেলা না হয় শেষ করলেন, আগে বলেন এরকম কেন করছেন। রেফায়েত ভাই ইতিমধ্যে অনেক হাসি কান্নার শব্দ দেয়াল থেকে শুনতে পাচ্ছিলেন, ঘর ভর্তি লোকজন বুঝাই যাচ্ছিল, কিন্তু রুমে তারা মাত্র 2 জন। আস্তে আস্তে ঘটনা বলতে শুরু করে এবং রেফায়েত ভাই প্রেসার দিতে থাকে, রিচুয়াল করে কিছু পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ পরে লাইনে আসে,
প্রথমে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু রেফাত ভাই সেগুলো বিশ্বাস করছিলেন না। সেই মানুষকে জিন বলতে থাকে, সেদিন রাতে জাকিরের স্ত্রীকে টুকরা টুকরা করেছে তার বন্ধু, এবং সেই লাশের জানাজা পর্যন্ত হয় নাই। সেই লাশের টুকরাগুলো হাড়ে পরিণত হয়ে সেগুলো ক্ষেতের কোণে ফেলে রাখা হয় পোস্টমর্টেম শেষে। সেগুলো কিছু তাদের খাদ্যে পরিণত হয়েছিল। সেই পিশাচগুলো ছিল তাদের গরুর, সেই যান্ত্রিক যে পাঠিয়েছিল সেই। এবং জাকির সম্পূর্ণ হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। যে ছেলেটা জবাই করেছিল সে তার স্ত্রীর সম্ভ্রম হানি করেছিল সেই রাতে এবং সেই জঙ্গলে। তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তার স্ত্রী অনেকবার বলেছে, আমি অন্তঃসত্ত্বা, আমাকে আমার এরকম ক্ষতি করেন না। ভুলিয়ে ভালিয়ে সাদাসিধে মানুষটাকে তারা মেরে ফেলেছে, এবং তার বন্ধুদের সহযোগিতায় সেই তান্ত্রিকের শয়তান জাকিরকে দিয়ে এই তার স্ত্রীর খুন করেছে, এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। জাকির যাই করেছে তার তখন কিছুই মাথায় ছিল না। তার বন্ধু যে জবাই করেছে তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, আমরা আগেই বলেছি। লাশগুলো 8 টুকরা করে 8টি গর্তে ভরে রাখা হয়েছিল, এবং 8টি গর্ত থেকে লাশ উদ্ধারের পর জাকির যে কাপড় খুলে রাখা হয়েছিল সেদিন রাতে, সেই কাপড় কোনো না কোনোভাবে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয় তার আরেক বন্ধু। তার সেই বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত, এবং একই তান্ত্রিকের মাধ্যমে জাকিরকে ধ্বংসের পরিকল্পনা করে, এবং জাকিরকেই দিয়ে সেই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রীকে মেরে ফেলে। তার বন্ধু এখন জেলে, কিন্তু সেই কবিরাজটি তার সব ক্ষতি করেছে, এবং আমরা তারই কাজ করছি, আমরাও জিম্মি। রেফাত ভাই পরে তাদের ওস্তাদেরকে ঘটনাটা বলে, এবং ওখানে ওর যে অবস্থা ছিল সে তো ঘটনা সব শুনেছেনি। তখন ওস্তাদরা বলে যে সেই তান্ত্রিকের কি হবে, সেই তান্ত্রিক জানে না। দুনিয়াতে যা করেছে সে তার এসবের অপব্যবহার করেছে, হারামভাবে করেছে। কঠিন বিচারে তার পতিত হতে হবে একদিন। জাকির তার ঘর বাড়ি ভেঙেছে, তার প্রতিশোধমূলক তিনি এই জিনগুলো পাঠিয়েছেন তাকে মেরে ফেলার জন্য। তার বয়স্ক মাকেও তারা ভয় দেখে মেরেছে। তার মা তো হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু ভয় কেন পেয়েছে সেটা তো কেউ জানে না। যাই হোক, তুমি সেই কাপড়গুলো সংগ্রহ করো। কাপড়গুলো সব পাবে না, অল্প অল্প পাবে। গায়বানা জানাজা ছাড়া কোনোভাবেই সম্ভব না। জানাজা হয় নাই তার স্ত্রীর চেহারা দিয়ে এই শয়তানগুলো ভয় দেখাচ্ছিল। এখন সেই তান্ত্রিককে আসলে ধরতে হবে এবং তার জিনের সাথে কথা বলতে হবে। রেফাত ভাইয়ের ওস্তাদরা সেই শয়তানের সাথে কথা বলে। এখানের যে জিন সর্দার, তার সাথে এক ধরনের বিশাল ঝামেলা হয় সেই শয়তানের, এবং এই আশ্বাস দেয় পরবর্তী সময়ে যে কোনোভাবেই তারা জাকিরের কাছে আর আসবে না। যদি আসে তাহলে তারা বাঁচবে না, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। জাকিরের যে কাপড়টা ছিল সেটা অনেকভাবে ব্যবহৃত করা হয়েছিল, এবং সেই কাপড় সেই জঙ্গলের ভেতরেই পাওয়া যায়, এবং অর্ধেকটা পাওয়া যায়, বাকিটা পাওয়া যায় না। যাই হোক, গায়েবানা জানাজা পরে দেওয়া হয়েছিল। পরবর্তী 6-7 মাস একটু কষ্ট হচ্ছিল জাকিরের। এরপরে কাজের ফাঁকে তিনি একটা মুদির দোকান দিয়ে বসেন এবং আস্তে আস্তে সেটেল ডাউন হন। সেই তান্ত্রিকটা এই ঘটনার পর 2009 সালে বাসের চাপায় মারা যায়, এবং মারা যায় সেই কুমিল্লার হাইওয়েতে। তার শয়তান জিন কিন্তু তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ কখন কাকে মারবেন এটা তিনি ভালো জানেন। এখানে যত বড়ই নিজেকে পাওয়ারফুল মনে করা হোক না কেন, কারো পক্ষেই সম্ভব না আল্লাহর ঊর্ধ্বে যাওয়া। যা চিন্তা করাও পাপ, কারণ আল্লাহ এক, আল্লাহ মহান। এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি সৌমিত্র রয় তার কাছ থেকে। তার বাড়ি রাজবাড়ী জেলাতেই, কিন্তু সে থাকে ঢাকার বাসাবোতে। আর এই ঘটনাটি সে মূলত তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে। ঘটনাটির সময়কাল জানা নেই, এটা অনেক আগেরই হবে, তবে আনুমানিক 60 বা 70-এর দশকের আশেপাশের কোনো একটি সময়ে। ঘটনাটি যেখানে ঘটেছিল এই জায়গাটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। এক্সাক্ট কোন গ্রামে সেটি ওই ভাইয়া বলতে পারেনি। ঘটনাটি খুবই ভয়ানক এবং মর্মান্তিক। ঘটনাটি যেই বাড়িতে ঘটে, ওই সময় ওই বাড়ির মহিলারা তারা মুড়ি ভাজছিল। কারণ অনেক সময় আমরা দেখি যে গ্রামে নতুন ধান উঠলে ওই নতুন ধান দিয়ে মুড়ি তৈরি করে। তো ওরকমভাবে নতুন ধান উঠেছিল, নতুন ধান দিয়ে তারা মুড়ি তৈরি করার কাজ করছিল। বিকাল থেকে মূলত তারা কাজ শুরু করে। বেশ 7-8 জন মহিলারা মিলে এই কাজ করছে। সন্ধ্যার পর ওনারা কাজ করেই যাচ্ছিলেন, কারণ কাজ আরও বাকি ছিল। ওই বাড়িতে একটা কুকুর ছিল। সন্ধ্যার পরও যখন তারা কাজ করছিল, একটা সময়ে ওই কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। তখন ওনারা হাসাহাসি করে যে কী ব্যাপার, যে কুকুর ঘেউ ঘেউ করছে কেন। এই রান্নাঘরের দিকে তাকিয়ে, কুকুর কি মুড়ি খাবে নাকি? তো একজন বলে ঠিক আছে, কুকুরকে কিছু মুড়ি দাও যদি খায়।
তখন কুকুরের সামনে কিছু মুড়ি দেয়, কিন্তু কুকুর ওই মুড়িতে মুখও লাগায় না। সে মাঝে মাঝেই ঘেউ ঘেউ করতে এবং মনে হচ্ছে সে কিছু একটা দেখেছে। তো একজন বলে যে কুকুরকে ঠান্ডা হয়ে যেতে, মানে কুকুরকে ইশারা দিয়ে একটু ধমক দিয়ে ঠান্ডা হয়ে যেতে বলে, কিন্তু কুকুর একদম ঠান্ডা হচ্ছিল না, কিন্তু মাঝে মাঝে ঘেউ ঘেউ করছিল। তার ঘেউ ঘেউর কারণ কেউ বুঝতে পারছিল না ওইভাবে। এর মধ্যে একজন মহিলা পরবর্তীতে আসে, তার সাথে একটি বাচ্চা ছিল। তো তারও আর একজন পরিচিত মহিলা ওখানে যিনি কাজ করছিলেন, সে ওই বাচ্চা কোলে নিয়ে ওই মহিলাকে কাজ দেখিয়ে দিচ্ছিল কীভাবে করতে হবে, কিন্তু ওই মহিলাটি বারবার ভুল করছিল। তখন তিনি তার বাচ্চাটিকে ওই মহিলার কোলে দেন, মানে যে ভুল করছিল তার কোলে দেন, কোলে দিয়ে বলেন যে এই দেখ আমি কিভাবে করি, এটা খেয়াল কর। তখন ওই সেও খেয়াল করছিল। তখন ওই যে মহিলাটি যে বারবার ভুল করছিল সে বলে যে আচ্ছা এবার আমি করছি, বাচ্চাটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি, আমি একটু হাতে কলমে করি, আপনি আমাকে আবারও দেখাই দেন। এখন বাচ্চা পাশে রেখে দিয়েছে, উনি মনে করছেন যে এখানে তো আরও অনেকেই আছে, সমস্যা কি, বাচ্চা থাক না পাশে, চুলার তো একদম কাছাকাছি না যে আগুনের তাপ লাগবে। তখন বাচ্চাকে ওই কাছে রেখে দেওয়া হয়। বাচ্চা কিন্তু বেশি বয়স ছিল না, 2 কি 2.5 মাস বা এরকম আশেপাশের একটি সময় তার বয়স ছিল আর কি। তো বাচ্চাটি পাশে রেখে দেওয়া হয়। এখন যতই 7-8 জন মানুষ থাকুক না কেন, কোনো না কোনো সময় তারা 1 সেকেন্ডের জন্য আনমনা হয়ে যান বা অন্যদিকে মনোযোগ চলে যায়। তখন বাচ্চার দিকে তাকানোর মতো ওই সময়ের জন্য, ওই ছোট্ট সময়ের জন্য তাদের মানে ফুসরত ছিল না বা মনোযোগ ছিল না। কিছু সময় পর যখন তাকিয়েছে বাচ্চার দিকে, দেখে বাচ্চা নেই। এই বাচ্চা কোথায় গেল? তখন সবার টনক নড়ে, বাচ্চাকে নিল। ওদিকে কুকুরটি ঘেউ ঘেউ করেই যাচ্ছিল। সবাই মনে করেছে যে হয়তোবা শেয়াল ঢুকেছিল বা শেয়াল আশেপাশে ছিল, যার কারণে ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল। আর এখনও ওই বাচ্চাটিকে শেয়ালে নিয়ে গেছে। অনেক সময় এরকম দেখা যায়, শেয়াল বাচ্চা নিয়ে যায় যদি সুযোগ পায়। মানুষের বাচ্চা, ছাগলের বাচ্চা, এরকম যে মানে তার খাওয়ার জন্য যে কোনো কিছু সে নিয়ে যেতে পারে। তখন লোকজন, মানে ওই মহিলারা চিৎকার করে উঠলে লোকজন চলে আসে, বলে কি হয়েছে, সব ঘটনা খুলে বলে। তখন সবাই হাতে লাঠি, বর্ষা, তারপরে আরও অনেক কিছু নিয়ে বেরিয়ে পড়ে, এবং সাথে মশাল বা কারো হাতে হারিকেন ছিল, কারো হাতে টর্চ লাইট ছিল। তারা বেরিয়ে পড়ে ওই বাচ্চার খোঁজে। তারা চিন্তা করছে এটা শেয়ালের কাজ। তারা খুঁজতে থাকে, বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে খুঁজতে থাকে। এর মধ্যে একটি দল তারা খুঁজতে খুঁজতে একটি ঝোপের কাছে চলে আসে। ঝোপের কাছে যখন চলে আসে, তখন ঝোপের অপোজিট পাশে, মানে অন্য পাশে, তারা কিছু মটমট করে আওয়াজ শুনতে পায়। সবাই তখন ঝোপের মানে সাইড দিয়ে গিয়ে সামনে গিয়ে একটা ভয়ানক জিনিস দেখে। এর মধ্যে একজন বলে ওঠে, মানে মূলত একজন যায় শুরুতে, সে যাওয়ার পরে চিৎকার করে উঠে বলে, ওরে আল্লাহ এটা কি? তার কথা শুনে ওই আশেপাশে যারা ছিল তারাও দৌড়ে চলে আসে। এসে তারা যে দৃশ্য দেখতে পায়, এটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে সম্পূর্ণ অজানা একটা প্রাণী, কালো, লোমশ, অনেক উঁচু লম্বা। এটি না ভল্লুক, না বাঘ, না সিংহ, না গরিলা। এই জিনিসটি তার পিঠ ফিরিয়ে বসে আছে। যখন সে মানুষের শব্দ পেয়েছে, তখন সে তার পুরো বডি ঘুরিয়ে বসে, এবং যখনই ঘুরে বসিয়েছে তখন সবাই তাদের হাতে থাকা আলোতে দেখতে পায় ওই প্রাণীটির মুখ দিয়ে রক্ত পড়ছে। আর ওই যে শিশু বাচ্চাটিকে সে ধরে এনেছিল, পা থেকে কোমর পর্যন্ত সে খেয়ে শেষ করে ফেলেছে। লোকজন কেউ কেউ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে এই ভয়ানক প্রাণীটিকে দেখে। আর প্রাণীটি যখনই সবার মুখোমুখি হয়ে যায়, সে তখন ওই বাচ্চার ডেড বডিটা রেখে জোরে এক দৌড় দেয়, এবং এত জোরে দৌড় দেয় যে ওই যে পাশে একটি বিশাল ধান ক্ষেত ছিল, এবং বিঘাকে বিঘা, মানে শত শত বিঘা জমি নিয়ে ধান লাগানো হয়েছিল। মুহূর্তের মধ্যে মনে হলো দৌড়ে সে পার হয়ে চলে গেল। চাঁদের আলোতে দূরে যতটুকু বোঝা গিয়েছিল, ওই বাচ্চাটির তো ডেড বডি পাওয়া গেল, কিন্তু ওই প্রাণীটির আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, না আগে না পরে। আমি চেষ্টা করেছিলাম যে ওই প্রাণীটি আগেও এই টাইপের কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা, বা এই ঘটনার পরেও সে কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা। তবে এই ধরনের কোনো তথ্য আমি পাইনি, বা যেই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম তিনিও খোঁজখবর নিয়ে এই ধরনের কোনো তথ্য দিতে পারেননি। তবে ওই প্রাণীটি যে আসলে অন্য ধরনের কোনো প্রাণী ছিল না, এটি কিন্তু দুটো কারণে বোঝা যায়। কারণ হচ্ছে, গ্রামে ওই ধরনের ভয়ানক অজানা প্রাণী থাকার কথা নয়।
আর একটা বিষয় হলো যে কুকুর সে কিন্তু অনেক জিনিস দেখতে পায় যা আমরা দেখতে পাই না। নিশ্চয়ই সে কোনো কিছু আঁচ করেছিল যার কারণে সে ঘেউ ঘেউ করছিল, অন্য লোক তো টের পাচ্ছিল না। আর ওই মহিলাদের কোনো একটা অবচেতন মুহূর্তে ওই বাচ্চাটিকে ওই ভয়ানক পিশাচ প্রাণীটি নিয়ে চলে যায়, কিন্তু ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল, সবাই মনে করছে এটা শেয়াল নিয়ে গেছে। আর শেয়াল যদি নিয়ে যেত ওই কুকুরটি তার পেছনে কিন্তু দৌড়াতো। নিশ্চয়ই কুকুরটি এমন ভয় পেয়েছিল যে ওই প্রাণীটির পেছনে দৌড়ানোর সাহস তার ছিল না। কিন্তু এই বিষয়টি কিন্তু কেউ অ্যানালাইসিস করতে পারেনি, বা ওই সিচুয়েশনে বা ওই ধরনের ভয়ানক একটা চিন্তার মুহূর্তে কারো কিন্তু ওই কুকুর কি ভাবলো না ভাবলো এই বিষয়টি মাথায় আসার কথা নয়। যাই হোক, মানুষকে খুব পিশাচ কিন্তু আজও রয়েছে। হয়তোবা গ্রামে এই জিনিসটার প্রকটতা বেশি, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। কিন্তু দেখা না যাওয়ার মানে এই নয় যে এটি এখন আর পৃথিবীতে নেই, নিশ্চয়ই আছে। তাই আমরা আমাদের সন্তানদেরকে খুব সাবধানে রাখবো। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমার কাছে শেয়ার করছেন হৃদয় নরসিংদী থেকে। বর্তমানে হৃদয় বসবাস করছেন কাতারে। এই ঘটনাটি হৃদয় কালেক্ট করেছেন একজন পাকিস্তানি ভদ্রলোকের কাছ থেকে। তার সাথেই ঘটেছিল ঘটনাটি, এবং তিনি তাকে এই ঘটনাটা বেশ সুন্দর করে বর্ণনা করেছেন। তো হৃদয় চেষ্টা করেছেন লেখার ঠিক সেইভাবেই। তো আমি আমার মতো করে প্রেজেন্ট করছি আপনাদের কাছে। যে ভদ্রলোকের সাথে ঘটনা ঘটেছিল তার ছদ্মনাম হচ্ছে হাসান, এবং ঘটনাটি ঘটেছিল কোনো একটি হাসপাতালে, এই মধ্যপ্রাচ্যেরই কোনো একটি অংশে, হৃদয় যেখানে আছে সেই দেশের আশেপাশে কোথাও, স্পেসিফিক লোকেশনটা শেয়ার করতে চাচ্ছেন না সঙ্গত কারণে। 2010-এর পরবর্তী কোনো এক সময়ের কাহিনী এটি। হাসান সাহেব তখন একটা চাকরি নিয়ে এই কোম্পানিতে এসছেন। তার কাজ ছিল তখন হিসাব রক্ষা করা, হিসাব রক্ষক হিসাবে তিনি কাজ নিয়েছেন। তো আরও অনেক কলিগ ছিল বিভিন্ন দেশি তার আশেপাশে, তারা চলাফেরা করতো, কাজ এনভায়রনমেন্টে এরকম, এবং সবার সাথে তার দেখা হতো, কথা হতো। এর মাঝে তার নিজের দেশের লোক ছিল, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, এবং সবার সাথেই তার গল্পগুজব হতো। তারা বেশ একটা ভালো ওয়ার্কফোর্স ছিলেন। তো এরকম তারা খুব আনন্দেই কাজ করতেন সারাদিন। তো এর মাঝে একদিন তার পাশের ডেস্কের এক কলিগ, তিনি লাঞ্চের পরে আর আসলেন না। তো হাসান সাহেব দেখতেছেন যে নাই। তো কিছুক্ষণ দেখে তিনি চিন্তা করলেন যে আরে ও না থাকলে তো সমস্যা, কী অবস্থা। তো তিনি কল দিবেন সেই কলিগকে চিন্তা করলেন। তিনি ফোন বের করছেন। তো এই সময় তাকে তাদের এখানকার আরেকজন সিনিয়র এমপ্লয়ি এসে বলল যে তোমার পাশের যে অমুক তার বন্ধু আর কি, এখন তো তারা সবাই ফ্রেন্ডের মতো, বলে ওর ওয়াইফ তো অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিতে এসে। তো হাসান সাহেব শুনে বললো তাই নাকি? বলে কোথায়, কখন, কিভাবে? ওই যে কাজ করতেছিল এই সময় কল আসছে, ওর ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়েছে, মাথা ঘুরে পড়ছে। তো যাই হোক তাকে হাসপাতালে নিতে এসে চলে গেছে, ও আজকে আসবে না, এই আর কি। তো তখন হাসান সাহেব বলল আচ্ছা ঠিক আছে, দেখি আমি কল করতেছি। তো হাসান সাহেব পরে একটা সময় বের করে কল করেন সেই কলিগ বা বন্ধুকে। তো সে বলে যে তার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এমনি একটু অসুস্থ ছিল, তো এই অসুস্থের কারণে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। তো হাসান সাহেব বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু তার সাথে ভালো সম্পর্ক, সে বললো আমি কাজ শেষে এসে একটা চক্কর মেরে যাব। কারণ তিনি তখনও ব্যাচেলার, বিয়ে শাদী করেন নাই, ফ্রি টাইম অনেক, বাসায় যেও তেমন কিছু করার নাই আর কি। তো বন্ধু বলে যে আচ্ছা আসলে তো খুব ভালো। হাসান সাহেব বললো ওকে, রাতে দেখা হবে তাহলে। তো রেখে দিলেন। তো কাজ করতেছেন হাসান সাহেবের মধ্যে, রাত হয়েছে। একটা সময় তাদের কোম্পানির অন্যান্য সেক্টরে মানুষগুলো চলে যেত। মোটামুটি যেহেতু তিনি হিসাবের কাজে আছেন, তার লাস্ট ওই ফাইনাল রিডিংগুলো নিয়ে, তাদের ব্যবসার যে ফাইনাল রিডিং নিয়ে একদম লাস্ট কাজটা করে যেতে হতো হিসাবের, একটা ওখানে জি রিডিং বলে সেটা করে তিনি পুরো হিসাবটা শেষ করে যেতেন, টেন্ড করে যেতেন। তো এই কারণে লেট হইতো। তো 11টার বেশি বেজে গেছে, 11টা, 11:15 এরকম। তো তিনি সব কিছু হিসাব শেষ করে বেলেন কোম্পানি থেকে। তখন অলরেডি মোটামুটি রাত। তাদের অফিসটা যেখানে, তাদের কোম্পানিটা যেখানে, সেই জায়গাটা পুরোপুরি নির্জন। তো বেরোলেন, তার একটা গাড়ি ছিল, হাসান সাহেবের গাড়ি কিনছিলেন, সেই গাড়ি নিয়ে তিনি রওনা দিলেন সেই বন্ধু যে হাসপাতালে আছে তাদের স্ত্রী, সেই হাসপাতালের দিকে। তো যাচ্ছেন, এবং ওই যে বললাম যে লোকেশনটা স্পেসিফিকলি বলা যাবে না, এইটা বেশ তাদের ওখান থেকে আরেকটু দূরে আর কি, আউটস্কার্টের দিকে হাসপাতালটা। তো তিনি ড্রাইভ করতে করতে এক সময় পৌঁছালেন।
তো হাসপাতালে পৌঁছাই তিনি দেখতেছেন যখনই হাসপাতালে কথা বলা বলি করতেছিলেন তিনি জমকের ওয়াইফ অসুস্থ অফিসে, তখনই বলতেছিল যে এত দূরেও গেছে ওই জায়গা তো কেমন, হ্যাঁ মানে সাথে একজন বলতেছিল। তো হাসান সাহেব জিজ্ঞেস করলো কেমন, বলে কেমন জানি দূরে এটা না বেশ সুবিধা না যাওয়া আসা করা। তো হাসান সাহেব তখন শুনছিল, তো এখন এসে দেখতেছে যে আসলেই মানে হাসপাতালটা আসতে অনেক দূর হয়ে গেছে এখান থেকে। আর ঢোকার পর দেখছে বিশাল কম্পাউন্ড, মানে অনেকগুলো বিল্ডিং, হ্যাঁ এদিক ওদিক, এবং ওই ঢোকার পরে এদিকে যে ঘুরে বের করতে হচ্ছে যে কোথায় আছে। তো সে ব্লক শুনে নিছিল তার বন্ধুর কাছে, সে ব্লক অনুযায়ী সে ওই জায়গায় ঘুরে চলে গেল ব্লকের দিকে। একদম নীরব রাতের বেলা এবং সিটি ক্রাউড থেকে দূরে, এবং এই হাসপাতালের পরবর্তী অংশে, হাসপাতালের কম্পাউন্ডের পরবর্তী অংশে কিন্তু মরুভূমি, ডেজার্ট ওই জায়গাটায়। তো সুতরাং এই নিস্তব্ধতা পুরোপুরি আসতেছে, মানে একটা অন্যরকম এই গভীর রাতে, এবং মানুষজন একদম নাই বললেই চলে হাসপাতালে। দেখতেছেন যে কয়েকটা ওই যে প্যারামেডিক্সের গাড়ি, মানে অ্যাম্বুলেন্সের গাড়ি ওখানে দাঁড়ায় আছে, হ্যাঁ এই অবস্থা। আর মানুষজন খুব একটা নাই, হাসপাতালের বাতিও খুব একটা চলতেছে না। তো তিনি চিন্তা করলেন তার বন্ধু যেই জায়গায় বলছে কোন ব্লকে কোন বিল্ডিংয়ে, তো বুঝলেন যে অমুক জায়গায়। তো তিনি গাড়িটা রাখলেন বিশাল পার্কিং লট রেখে, একদম নির্জনে। পার্কিং লটের চারপাশে কিন্তু গাছ, এরকম ঘিরে ঘিরে গাছ। তো ওখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। ওই হাসপাতালের মূল বিল্ডিংয়ের আলো খুব একটা লটে আসতেছে না। পার্কিং লটের চার কোণার দিকে লাইট আছে, মানে পার্কিং লটটা আলোকিত করার, তো সেই আলো আছে, বাট তাও জানি কেমন ম্লান হয়ে যাচ্ছে। মাঝখানে যে এই গাছপালা আছে, পাতাবাহারের গাছটা দেওয়া এটার মধ্যে দিয়ে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে মূল ইসে আসলেন, তিনি লবিতে আসলেন। এসে দেখলেন যে লবিটাও একদম নীরব হয়ে আছে, এবং বাতির পরিমাণও কমায় দেওয়া হয়েছে, কারণ রাত হয়ে গেছে তো বাতির পরিমাণও কম। দেখলেন যে রিসিপশনে একজন মানুষ, তো তিনি যে রিসিপশনে বললেন যে আমি অমুক ফ্লোরে যাব অমুককে দেখতে। বললো ঠিক আছে, মানে সেই দিয়ে দিল যে বলা আছে এইটার কথা, অ্যালাউড, মানে ওই তাকে কেবিনে হতে যাইতে দিবে না, ওখানকার যে ওয়েটিং লাউঞ্জ সেখানে বসবেন। তো রিসিপশন থেকে তাকে ভিজিটার্স প্যাস দিয়ে দিল, সেটা তিনি গলায় পরে রওনা দিলেন এলিভেটরের দিকে। তো তিনি শুনে আসছিলেন যে দোতলায় আছে রোগী। তো তিনি লিফটে ঢুকে তিনি 2 চাপ দিলেন। তো 2 চাপ দেওয়ার পর লিফট উঠে থামলো, 2 গিয়ে থামলো, দরজা খুলে গেল। তো তিনি নামলেন, নেমে সামনে গেলেন, দেখলেন যে নির্জন, কেউ নাই, মানে এই ভিতরে কেউ নাই, আলো জ্বলতেছে, ম্লান আলো। এবং এখানকার যে রিসিপশনটা আছে দোতলায় ওঠার পরে, সেই রিসিপশনের মধ্যে কেউ নাই, মানে ওই কাউন্টারটা খালি, কাউন্টারে মানুষ নাই, নির্জন, লাইট জ্বলতেছে, খুব ম্লানভাবে জ্বলতেছে। আর এই ম্লান হওয়ার কারণ হচ্ছে যে লাইটের উপর শেড দেওয়া, এবং শেডের কারণে কিন্তু আলো কমে গেছে। আর এছাড়াও একটা লাইট পরপর একটা করে জ্বলতেছে, এটা কোনো রকম রেশনিং হইতে পারে, লাইট এভাবে জ্বলতেছে। ডান দিকের করিডোরও কাউকে দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা, সামনেরটাও ফাঁকা। আর বাঁ দিকে গেলে তো রিসিপশন সিটিং এরিয়া ওখানে। তো ওই জায়গায় দেখতেছে যে ওই পাশে কাঁচের ওই পাশ থেকে পার্কিং লটটা দেখা যাচ্ছে। অ্যান্ড পার্কিং লটের এই অংশটা বেশ ডার্ক, কিছু গাছপালা আছে যেখানে গাড়িগুলো রাখা, ছোট ঝোপঝাড় এগুলা। আর তার ওই পাশে দূরে রাস্তার আলো দেখা যাচ্ছে বিন্দুর মতো, কেমন যেন গা কাটা দেওয়ার মতো এনভায়রনমেন্ট। তো হাসান সাহেব হঠাৎ চিন্তা হলো, জানি আমি তো রুম নাম্বার আনি নাই, আমি মানে কোন রুমে যাব, এটা কেমন হলো। তো চিন্তা করলো যে আমার তো আসলে জানা উচিত ছিল রুম, আমি জাস্ট 2 তলা শুনে চলে আসছি এখানে। তো তিনি ফোন বের করলেন বন্ধুকে কল দেওয়ার জন্য। তো ফোন বের করে দেখতেছেন যে তার ফোনে নেটওয়ার্ক নাই, একদম নেটওয়ার্ক নীল। খুব অবাক হলেন যে এখানে হাসপাতালের ভিতরে একদম নেটওয়ার্ক নীল, এটাকে ওরাই বন্ধ করে রাখছে কোনো কারণে কোনোভাবে। চিন্তা করতেছেন তিনি। তো এখন চিন্তা করছে এখন তার কোনো কাজ নেই, আমি তাহলে নিচে যাই, নিচে যেয়ে জিজ্ঞেস করি নিচের কাউন্টারে যে এই রোগী কত নম্বরে আছে, আমি জিজ্ঞেস করি নেই, অথবা নিচে গেলে হয়তো নেটওয়ার্ক পাবো। তো তিনি হেঁটে এলিভেটরের দিকে যাচ্ছেন। তো এলিভেটরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ডাক শুনলেন তার নাম ধরে। তাকায় দেখেন যে তার বন্ধু দাঁড়ায় আছে ওই করিডোরের মধ্যে, এবং করিডোরে যেখানটা দাঁড়ায় আছে তার বন্ধু ওই জায়গাটা একটু শেড, মানে এই যে আলো পড়ছে যে পরবর্তী লাইটটা যে বন্ধ একটা রুমের সামনে, সেখানে তার বন্ধু দাঁড়া আছে। তিনি অবয়ব দেখে বুঝতেছেন তার বন্ধু বেশ স্বাস্থ্যবান ছিল, মানে এরকম ভালো স্বাস্থ্য আর কি, দাঁড়ায় আছে। তো তাকে এরকম ডাকতেছে এখান থেকে। তিনি দেখেই বুঝতে পারছেন তার বন্ধু। তিনি বললেন আচ্ছা আসতেছি আরাম বলে তিনি গেলেন, হেঁটে হেঁটে ওদিকে গেছেন। তো যে দেখতেছে তার বন্ধু দাঁড়ায় বসে বলতেছে, আরে আমি আসলে দিনের বেলা তো শোনার পর পারলে চলে আসতাম, কিন্তু ওরকম তো জানোই কাজ কীরকম। এগুলো বলতে বলতে তিনি দেখলেন যে বন্ধু গেট খুলে ধরছে, তিনি ঢুকলেন। তো ওই রুমের মধ্যেও আলো খুব কম। তিনি দেখতেছেন যে একটা বিছানার মধ্যে তার স্ত্রী শুয়ে আছে চাদর গায়ে দিয়ে। তিনি মানে দেখতে পাচ্ছেন না মুখটা, মানে একদিক কাত হয়ে আছে তো মুখ দেখা যাচ্ছে না, চাদর দিয়ে ঢাকা, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। যাই হোক, তাকে তার বন্ধু বসতে বললো একটা চেয়ারে, মানে পাশে।
ওখানে তো বসলেন তিনি, মানে সোফার মতো চেয়ার। বসার পরে তার বন্ধু তাকে দেখলো যে ড্রিঙ্কস দিছে একটা গ্লাসের মধ্যে, অনেকটা লাল রঙের কালার ড্রিঙ্কস, মোস্ট প্রবলি ক্যানবেরি বা কিছু। তো হাসান ভাই একটু অপ্রস্তুত ছিলেন, বললেন যে আমি তো জুস খাই না। তো তার বন্ধু বলতেছে লেলো লেলো বলে দিয়েছে তাকে। তো তিনি দেখলেন বন্ধুর মানে বিহেভিয়ারটা কাইন্ড অফ অফ, কেমন যেন একটু গম্ভীর টাইপের, লেলো লেলো পিলো। তো তিনি হাতে নিলেন, নিয়ে জাস্ট কথা বলতেছেন, তারপর কিভাবে কি হলো এগুলো জিজ্ঞেস করতেছে। তো বন্ধু মানে জাস্ট হু হা করতেছে, খুব একটা উত্তর দিচ্ছে না। তো হাসান সাহেব তখন মনে করলেন যে আচ্ছা হইতে পারে যে ওর হয়তো মুড টুড অফ, হয়তো সারাদিন ধকল গেছে, ওয়াইফ সিক। তো উনি আর কিছু মনে করলেন না। তো উনি এক পর্যায়ে যেহেতু দেখছে হাতের মধ্যে জুসটা, কিছু না মনে করে তিনি মুখেই লাগায় মানে খেয়ে ফেললেন। তো খাওয়ার সময় তার কাছে মনে হলো একটু ঝাঁঝালো, ক্র্যানবেরি জুস টাইপের এরকম টেস্ট। যাই হোক, তিনি অনেকটাই খাইছেন, পুরোটা শেষ করতে পারলেন না, রেখে দিলেন পাশে। তো একটু অড লাগলো যে হঠাৎ করে বেড়াইতে এসে, রোগী দেখতে এসে জুস খাইতেছি। তো রেখে তারপর তিনি বললেন যে তার ওই ফ্রেন্ডকে, আচ্ছা আমি আসি, আজকে থাকো, আমি জাস্ট দেখে গেলাম তোমাদেরকে কি অবস্থা, কোনো প্রয়োজন হলে আমাকে জানাও। তো বন্ধু চাষ এরকম মাথা নাড়লো, বলে আচ্ছা। তার বন্ধু তাকে থ্যাংক ইউ দিল। তো তিনি বেরোয় গেলেন। তিনি একটু অপ্রস্তুত যে বন্ধুর এই ধরনের বিহেভিয়ার তিনি দেখেন নাই, যে এইভাবে বন্ধু আচরণ করে। তো হেঁটে তিনি বেরোয় গেলেন, গিয়ে তিনি লিফট জন্য কল করলেন। তো লিফট আসলো, লিফটে উঠলেন, তার বন্ধু ওই জায়গায় দাঁড়ায় আছে দরজার সামনে, মানে তাকে যে বিদায় দিতে গেটের সামনে আসে নাই বন্ধু। তো তিনি এটাও একটু অড ফিল করলেন হাসান সাহেব, যে কী ব্যাপার, ওর আচরণ এরকম হঠাৎ করে এত অড হয়ে গেল কেন। এক সময় লিফট আসলো, তিনি দেখতেছেন বন্ধুকে মাঝে মাঝে ঘাড় ঘুরায়, আর কেমন জানি ফিল করতেছেন। যে সময় লিফটটা আসলো, ট্রিং করে শব্দ হলো, মানে তার সামনে আসছে লিফট। তো তিনি উঠে বসলেন লিফটে। তো লিফটে উঠে তিনি বোতাম চাপ দিলেন নিচে, তো লিফট নেমে গেল নিচে। নামার পর আস্তে করে হেঁটে বের হয়ে চলে আসতেছেন পার্কিং লট দিয়ে, হাঁটতে 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 তিনি আসছেন, এসে গাড়ির সামনে আসছেন। তো গাড়িটা খুলে তিনি ভেতরে তার ওই কিছু জিনিসপত্র ছিল ওই পাশের সিটে, ওইটাকে পিছনের সিটে রাখতেছিলেন, পাশের সিটে রাখা ছিল, মানে সরায় রাখতেছেন আর কি, কেমন জানি লাগতেছে। তো তার বন্ধুর আচরণটা তার কাছে অড লাগছে আর কি, যে এরকম কেন, মানে একটু অন্যরকম। এই সময় তার বন্ধু দেখলো যে পেছন থেকে তার বন্ধু তার নাম ধরে ডাকতেছে, তার পেছনে, মানে যে কয়েক হাত দূরে। তো হাসান, তো তিনি ফট করে ফিরে দেখতেছে বন্ধু, হ্যাঁ কী ব্যাপার, মানে এই বন্ধু এসব পড়ছে, কী ব্যাপার, কোনো দরকার, গেটটা লাগালেন। তো বলতে যে তুমি তো আসলা না, তোমার আসার কথা ছিল, তুমি কেন আসলা না। তিনি বলে, কি বলো তুমি, আমি আসলাম না মানে আমি কি বলো, আমি তো এই যে এখানে তোমার সাথে আমি দেখা করলাম, এতক্ষণ করলাম, বলে কি আমার সাথে দেখা করছে, তোমার না আসার কথা 11টা, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে আসি। তারপর আমি তোমার এখানে লাস্টে নামলাম, নেমে পার্কিং লটে তোমার গাড়ি টাড়ি আছে কিনা দেখতে যাই, দেখলাম এখানে তুমি। তিনি বলছে, আরে না না, আমি আসলাম তোমার সাথে দেখা করলাম না, উপরে গেলাম আমরা, তুমি আমার জুস খাইতে দিলে। বলে, কি জুস খাইতে দিছি, কি বলো উল্টা পাল্টা, আসো আসো বলে ডাকতেছে। তো হাসান সাহেব পুরাই অপ্রস্তুত, যে এটা কী বলতেছে, তার কাছে মনে হচ্ছে যে এটা কোনো কথা, মানে কী বলতেছে, তার বন্ধুর কি মাথা ঠিক আছে। তো তার বন্ধু তাকে যে আসো বলে তাকে ডাক দিয়েছে, তিনি সাথে সাথে যাওয়া শুরু করলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো বন্ধুকে দিন জিজ্ঞেস করতেছেন যে আমি কিন্তু আসলাম, কথা বললাম একটু আগে, আমি ভাবিকেও শোয়া দেখছি এখানে। বলে, হ্যাঁ 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 তুমি দেখছো, তোমার কি বলো, তোমার ঠিক নাই। তার বন্ধু বলতে বলতে হাঁটতেছে। তো হাসান সাহেবও হেঁটে যাচ্ছেন, তিনি চিন্তা করলেন এটা একটা বিরক্তিকর ব্যাপার, সে কেন ডিনাই করতেছে, সে নিজে হাতে আমাকে জুস খেতে দিছে। এগুলো চিন্তা করতে করতে বিল্ডিংয়ে চলে আসলো। তো হাসান সাহেব হঠাৎ করে তার মোবাইল বের করছিল, যে সে যে কল দেওয়ার চেষ্টা করছে এটা দেখার জন্য। মোবাইলটা বের করে সেরকম দেখতেছে, আর তার বন্ধু নাকি তাকে কল দিছে, বলছে যে আমি তোমাকে কল দিচ্ছি, পাচ্ছি না। তার বন্ধু তাকে বলছে যে তোমাকে কল দিয়েছিলাম, পাই নাই। তো দেখতেছে যে তার মোবাইলে কোনো সমস্যা কিনা। তো দেখতেছে যে এইখানে সে যে হাসপাতালের দিকে এগোচ্ছে, সেখানে তার নেটওয়ার্কের এক দাগ আছে। আর সে দেখতেছে এত কম কেন, একটু আগে গাড়ির কাছেও মনে হয় নেটওয়ার্ক ছিল। সে যখন গাড়ির ওই হাসপাতালে গেটে আসে ঢুকলো লবিতে, তখন তার নেটওয়ার্কটা আস্তে করে টুস করে চলে গেল, মানে এইখানে কোনো নেটওয়ার্ক নাই মোবাইলের। তো সে তখন তাকায় দেখতেছে তার বন্ধু নাই সামনে, মানে খুবই অবাক কাণ্ড। হাসান তাকায় দেখতেছে, মানে হঠাৎ করে সামনে তাকালো, তাকায় দেখে বন্ধু সামনে নাই। তো হাসান সাহেব চিন্তা করলো কী ব্যাপার, ও কই গেল। তো হেঁটে সামনে গেল, যে রিসিপশনে দেখলো যে ওই মহিলা আছে রিসিপশনে বসে কি কাজ করতেছে। তো সে আর কোনো কথা না বলে হেঁটে লিফটের দিক গেল, যে লিফটে যে সে চাপ দিল, লিফট উপরে উঠবে সে, কারণ সে চিন্তা করলো বন্ধু আবার উঠে গেছে নাকি তাকে আসতে বলে, আর এরকম কেমন আচরণ। তাই চিন্তা করছে বন্ধুর সাথে কথা বলা দরকার, যে তুমি কি মানে মাথা টাথা সব ঠিক আছে, তো কী হয়েছে, সমস্যা কি। তো লিফটে চাপ দিলেন, তো লিফট নামলো ট্রিং করে, উপরেই ছিল, এদিক ওদিকই ছিল লিফটটা। নামার পর তিনি উঠে বসলেন, উঠে আবার সেই দুয়ে চাপ দিলেন তিনি। তো লিফট সুন্দর উঠে গেল। তো উঠে যে ট্রিং করে থামলো, থামার পর তিনি দেখলেন যে হ্যাঁ, যেখান থেকে তিনি আসছিলেন ওই জায়গায় থামছে লিফট।
নামলেন, নেমে তিনি ওই ইসের থেকে লিফটের থেকে নেমে ওটা সামনে গেছেন। তো ডানে তাকায় দেখেছেন তার বন্ধু দাঁড়ায় আছে ঠিক ওই যে ওই রুমটার কাছেই, ওখানে গেটের কাছে। তো তিনি বলছে, আরে ইয়ার আমি তো এইখানে আসছে, তোমার সাথে কথা হইতেছিল। তো তার বন্ধু দেখলো, হাসলো। বন্ধুর গলাটা একটু ভারী ছিল, হাসিটা কেমন জানি তার কাছে একটু অন্যরকম লাগলো। এই জায়গায় মানে এই নীরব একটা এরকম ফ্লোরের মধ্যে বন্ধুর হাসিটা কেমন জানি একটু গা কাটা দেয়া লাগলো তার কাছে, স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষের হাসির মতো। আর তার বন্ধুর গলাটা একটু ভারী ছিল অন্যরকম। তো তিনি একটু থতমত খেলেন, ও হাসলো কেন বন্ধু? তা হাসতেই পারে, মানুষ তো হাসতেই পারে। তো দেখলো যে তার বন্ধু, আবার তিনি ভাবতেছেন হাসান সাহেব যে এরকম হতে পারে ও আসলে বোর্ড, ওর মন টন খারাপ হয়েছে, বোর্ড, ও আমি যে চলে গেছি আবার তার কাছে মনে হয়েছে আমাকে আনা দরকার, আবার নিয়ে আসছে, এরও তো হতে পারে। তো তার বন্ধু ওই গেট মেলে ধরছে, তিনি আবার যাচ্ছেন ঘরের দিকে। তো তিনি জাস্ট ঘরের মধ্যে পা রাখলেন, এই সময় তিনি দেখলেন ঠাস করে সব বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল চারিদিক। মানে ফট করে পিছনে তাকাইছেন, পিছনে তাকাই দেখলো দরজাটাও লেগে গেছে, মানে কেউ ওই যে বাইরে বন্ধ ছিল, বন্ধু গেটটা এরকম লাগাই দিচ্ছে টক করে, মানে পুরো দরজাটা পেছনে বন্ধ হয়ে গেছে এবং রুমের বাতি, রুমের মধ্যে যে বাতি ছিল ওটাও নিভে গেছে। তো হাসান সাহেব বুঝতে পারছেন যে মানে সারা ঘরটা একেবারে মানে পিচ গোলা অন্ধকার, পিচের মতো অন্ধকার, ডিপ কোনো মানে লাইটের সোর্সই দেখা যাচ্ছে না এখানে। আর পেছনে তাকাচ্ছেন যে দরজাটা, মানে এই দরজাটা কিন্তু বন্ধ, হাত দিয়ে তিনি ফিল করছেন। তিনি ওখানে বন্ধুর নাম ধরে দুবার ডাক দিলেন, ডাক দিয়ে যে নবটা ঘুরানোর চেষ্টা করলেন, দেখলেন যে খুলে না। এই সময় তিনি একটা শব্দ শুনলেন নারী কণ্ঠের, কেমন জানি একটা মানে কণ্ঠটা মানে খুবই অন্যরকম, উইয়ার্ড, যেটা তিনি শুনে এরকম অভ্যস্ত নারী কণ্ঠ, কেমন জানি ভারী ধাতব, মনে পাথরের সাথে পাথর ঘষলে যেরকম এরকম নারী কণ্ঠ। তো হি হি করে কেমন করে যেন বলতেছে যে ভাই সাহেব আপনি আসছেন। তো সে ততক্ষণে হাসান সাহেবের মানে চোখটা একটু মানে শুয়ে আসছে, অন্ধকার আলো আধারিটা একটু শুয়ে আসছে সামান্য। মানুষ কিন্তু অন্ধকারে হালকাভাবে একটা সময় সামান্যতম আলোর মানে ফোটন থাকলেও সেখানে মানুষ কিছুটা দেখতে পারে। তো সে বুঝতে পারতেছে যে ওই বিছানার মধ্যে যেখানে সে দেখছিল তার ওই যে ভাবিকে শোয়া, সেখানে একটা অবয়ব বসে আছে এবং সেটাই কথা বলতেছে, ধাতব, একেবারে ধাতব কণ্ঠ মহিলার, কিন্তু মনে হচ্ছে পাথরে পাথর বসতেছে এরকম কণ্ঠ। তাকে বলতেছে এরকম যে ভাই সাহেব আপনি আসছিলেন, আবার আসলেন, জুস পিলি, জুস খাইছেন সব। তো কেন জানি প্রচন্ড রকমের ভয় পেয়েছে হাসান সাহেব। সে মানে মানে পাগলের মতো সে দরজার মধ্যে থাবা দিয়ে তিনি ওই দরজা খোলার চেষ্টা করতেছেন। তো ওইখান থেকে ওই মহিলা বলতেছে যে এত তাড়াতাড়ি করে যাচ্ছেন কেন, বসেন, আপনার ভাই আছে তো, আসতেছে ভাই। তো মানে কথাগুলো এমনভাবে বলতেছে, কথার সে কণ্ঠটা নেয়ার মতো না হাসান সাহেবের কাছে। তো তিনি তাড়াতাড়ি দরজার এই নব ঘোরার চেষ্টা করেন, নব আর ঘুরে না। তিনি সাথে সাথে মানে দোয়া পড়লেন, দোয়া পড়ে ঘুরে নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ঘুরান মোছড়লেন, দেখে ঠাস করে দরজাটা খুলে গেছে। তো তিনি দৌড় দিয়ে বেরিয়েছেন করিডোরে, বেরোয় দেখতেছেন করিডোর অন্ধকার, কেউ নাই। ওই যে বাইরে যে গ্লাসটা, গ্লাসের আলো, বাইরের আলোটা মানে আকাশের আলো বা বাইরের পার্কিং লটের হালকা আলো এখান দিয়ে এসে পড়ছে। ওই চেয়ারগুলো, ওখানে বসার সিটিং যে চেয়ারগুলো আছে, ওয়েটিং চেয়ার, সেটার উপর দিয়ে একটু করে এসে পড়ছে সামনে। আর ওই যে কাউন্টারটা, রিসিপশন, সেখানেও কেউ নাই, নীরব, মানে একদম অন্যরকম। আর এর মাঝে জাস্ট মানে পেছন থেকে ওই সেই ভাবির কণ্ঠ শুনতেছে, রুকিয়া ভাই সাহেব ও আ রা হ্যায়, মানে মানে দাঁড়ান, ও আসতেছে। তো হাসান সাহেব জাস্ট দৌড় দিয়ে লিফটের কাছে গেছে পড়ছে, কারণ পড়িমড়ি করে তার আর কোনো কিছু খেয়াল নাই। তিনি চাচ্ছেন যে তিনি কীভাবে এখান থেকে বেরোবেন। লিফটের কাছে যায়, তিনি পাগলের মতো দেখতেছে লিফটের লাইটগুলো জ্বলতেছে, শুধু পাগলের মতো লিফটের লাইট চাপ দিতেছেন তিনি নিচে নামার জন্য, লিফট আসতেছে না, মানে প্রতিটা মুহূর্ত তার কাছে একেবারেই মনে হচ্ছে। এই সময় তার বন্ধুর কণ্ঠ শুনতেছে তিনি, হাসান, হাসান। তো তিনি ভয়ে একদম মানে মানে হয়ে গেছে, মানে স্থানুন্নত দাঁড়ায় গেছে। এই সময় দেখলো যে বন্ধু পিছনে এসে দাঁড়াইছে অন্ধকারের মধ্যে। তার বন্ধুরা বেশ উঁচু লম্বা ছিল এবং বেশ স্বাস্থ্যবান। বন্ধুর এই কণ্ঠ শুনে বা এই হতে কেমন জানি তার সারা শরীরের মধ্যে ঘাড় থেকে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, ভয়ই করতে। তাকে তার বন্ধু বলতেছে, জুস নেই পিনে কা, পিলো। তো এই বলে তার সামনে গ্লাসটা মেলে ধরছে, মানে তার ওই যে গ্লাস। তিনি ওই যে বাইরের হালকা আলো আধারিতে দেখতেছেন যে তার বন্ধু এরকম একটা জুসের গ্লাস হাতে, মানে এরকম লালচে পানীয় একটা গ্লাস তার সামনে মেলে ধরছে। এই সময় লিফটটা টিং করে আসছে কিসের সামনে, ওই তার ওই ফ্লোরের সামনে, এবং দরজাটা খুলে গেছে। তো তিনি ওই লিফটের আলোতেও দেখতেছে বন্ধুর চেহারাটা দেখা যাচ্ছে না, কণ্ঠ শোনা যাচ্ছে, বন্ধুটার মানে চেহারা দেখা যাচ্ছে না। একটা অ্যাপ্রনের মতো পরা বন্ধুটা, ডাক্তাররা যেরকম অ্যাপ্রন পরে সেরকম একটা অ্যাপ্রন পরা বা গাউন পরা, যেটাই বলেন অ্যাপ্রন বা গাউন পরা এরকম সামনে। আর
মুখের জায়গাটা পুরোপুরি কালচে অন্ধকার, চেহারা আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওই জায়গাটা নাই, তার চোখ মুখ কিচ্ছু নাই, জায়গাটা অন্ধকার পুরা। এবং তার সামনে একটা গ্লাস বাড়ায় ধরছে এরকম যে পিকে যাও, মানে খেয়ে যাও, এটা পান করে যাও। এবং সে দেখতেছে গ্লাসের মধ্যে যে সে দেখছিল ক্যানবেরি জুসের মতো, মানে সেটা তো সে খাইছিল লাল, এইটা আরও লাল, এটা দেখে মনে হচ্ছে রক্তের মতো পুরা, পিকে যাও। আর তাকে বলতেছে যে থোড়া তো পিলি, বাকি পিকে যাও। তো উনি ধাপ করে, মানে কিছু খাইছো বাকিটাও খেয়ে যাও, তো তিনি ধাপ করে পড়ে গেলেন ওই সময় সেন্সলেস হয়ে। হাসান সাহেব ওই লিফটের মধ্যে পড়লেন, মানে তার শরীরটা পড়ছে লিফটের মধ্যে অর্ধেক, অর্ধেক বাইরে এইভাবে পড়ছে। তো যাই হোক, তারপর তো আর তার সেন্স নাই। হাসান সাহেবের যখন সেন্স ফিরছে তখন তিনি দেখতেছেন তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, আর তার বন্ধু তাকে মানে এরকম ডাকতেছে, মানে বন্ধু, মানে যে বন্ধুর কাছে গেছেন সে বন্ধু তার দিকে তাকায়, মানে খুব অ্যাংশাসভাবে যে হাসান ঠিক হ্যাঁ তুমি ঠিক হো। তো সে বন্ধুকে দেখে বলে হাঁটো মেরেছে, এবার আমার কিন্তু সর, এরকম হাত দিয়ে এরকম ধাক্কা দেবো সর, বন্ধুরা সরাই দিয়ে সে ভয়ে এদিক ওদিক করতেছে। সাথে সাথে ওই মেডিকেলের দু একজন মানুষ আসছে, ডাক্তার আসছে, এসে বলছে কী হয়েছে, তাকে ধরতেছে। সে বলছে বন্ধুরে বলছে হলে সরা এখান থেকে, ডাক্তারকে বলতেছে। তো ডাক্তার অবাক হয়ে গেল, বন্ধুকে বললো যে একটু সরাই দিল ওখান থেকে। তাকে বলে কী হয়েছে, বলে যে না মানে ক্রেজি, সব কিছু ক্রেজি এখানে, বলে যে আমাকে এরকম 2 তলায় গেছিলাম, এরকম ব্যাপার। তো ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করতেছে, বারবার শান্ত করার চেষ্টা করছে। আর ওই ইরা বললো যে ওনাকে চুপচাপ করো, মানে শোয়ায় রাখো, আর ওনাকে রিল্যাক্সিং মেডিসিন দাও। ওরা বললো যে আপনি এখন ঘুমান। হাসান সাহেবের প্রচণ্ড ভয় লাগতেছিল, তো তাকে তারপর ডাক্তার নাকি ওষুধ দিয়ে তারপর ঘুম পাড়ায় দিছে। তো যা পরবর্তীতে যখন তার ঘুম ভাঙছে, দেখলো যে তার অফিসের কয়েকজন বন্ধু আছে, আর এই বন্ধুও সাথে আছে। তো এই বন্ধুকে দেখি তো সে তখন হয়ে গেছে, বলতেছে আমার সাথে কি প্র্যাঙ্ক করা হয়েছে, সেগুলো বলা শুরু করলো বন্ধুদেরকে, মানে তার মাথায় খুব রাগ। তো তাদের মধ্যে একজন বন্ধু বললো কী হয়েছে তোমার, এই বন্ধুও বলতেছে কী হয়েছে, তুমি এরকম করতেছো কেন, তোমার কি সমস্যা, কি তোমার আচরণ আমাকে দেখে এরকম করতেছো কেন? হাসান বলে কেন, তোমার কিছু মনে নাই, তুমি আমার সাথে কি করছো? না আমি তোমার সাথে কি করছি, তুমি আমাকে এরকম ডেকে নিয়ে গেছো, সেই এরকম বলছো, তোমার আমার এরকম মানে গ্লাসের মধ্যে 1 গ্লাস তুমি আমাকে কি দিছো দিয়ে বলছো খাও, সেই উপরের জায়গায়। তারে তখন ওই বন্ধু বলছে আবে ইয়ার তুমিও তো ফার্স্ট গেয়া, তুমি কই গেছো, কি ব্যাপার? তো তাদের মধ্যে ওই যে বন্ধুরা যারা আসছিল অফিস থেকে, তারা একজন বললো যে টোটাল কী হয়েছে ঘটনাটা বলেন, হাসানকে বললো। তো হাসান সাহেব তখন বললো যে তার সাথে কি হয়েছে। তো বন্ধুরা শুনে বললে শুনেন, এই হাসপাতাল সম্বন্ধে আমি ঘটনা জানি, কিচ্ছু হয় না, আপনি কখনোই ওরে দেখেন নাই, বন্ধুরা দেখা বলছে ওরা দেখেন নাই, আপনি আসছেন তো, আপনি এই হাসপাতালের একটা ফ্লোর আছে যেটা আপনার কথা বলতেছে, যে আপনি কোথায় গেছেন, বলে যে আমি 2 তলায় গেছি। বলে 2 তলা তো, এই হাসপাতাল 3 তলা হচ্ছে হন্টেড একটা ফ্লোর। এই হাসপাতাল কর্তৃপক্ষই সেটা বন্ধ করে রাখছে, ওটা স্টোর রুম বানাই দিছে, ওখানে কেউ যায় না, এটা সবাই জানে, এখানকার সবাই মোটামুটি জানে ওই জায়গাটা স্টোর রুম বন্ধ। তো আপনার ও বলছে না যে আপনাকে 2 তলায়, আপনি উঠে কোথায় লিফটে চাপ দিয়েছেন, বলে আমি 2তে চাপ দিয়েছিলাম ওইটা। তো তখন ওই লোকটা বলতেছে যে আপনি 2তে চাপ দিলে কিন্তু আপনি চলে গেছেন 3 তলায়, কারণ এই নিচতলা কিন্তু গ্রাউন্ড ফ্লোর 0, হ্যাঁ, মানে তারপরে যে 2 তলাটাইতে কিন্তু শুরু হয়েছে ফার্স্ট ফ্লোর দিয়ে, আপনি লিফটের 1 হচ্ছে 2 তলা, আর লিফটের 2 হচ্ছে 3 তলা, আপনি কিন্তু চলে গেছিলেন 3 তলায়। এবং ওইটাই কিন্তু এখানে খুবই একটা মানে রেপুটেড বা রিনাউন্ড হন্টেড প্লেস। এই জায়গাটা এক সময় কিন্তু পুরা মানে একটা ডেজার্ট ছিল, এই যেখানে নাকি হাসপাতালটা বানানো হয়েছে। এবং এটা তখন পুরোপুরি জায়গাটা মানে একদম খোলামেলা, এখানে মানুষজনই ছিল না এক সময়। তো তখন এই জায়গার মধ্যে হাসপাতালটা বানায়, মানে এই সময় এক সময় শুধু ওই যে বেদুইনরা ব্যবসা করতো সেই পাশে। তো এই জায়গায় অনেকে বলে যে মরুভূমিতে এই যে মারিদ জিনরা চলাফেরা করতো এখানে, এবং এই জায়গায় মানে অনেকে অনেক কিছু উল্টাপাল্টা দেখতো, মরুভূমির এই অঞ্চলে আসলে অনেক উল্টাপাল্টা জিনিস হইতো। তো তারপরে এখানে যখন হাসপাতাল বানায়, হাসপাতাল বানানোর পরে এইখানকার কর্তৃপক্ষরাও অনেক কিছু এরকম ফেস করতো, অনেক সমস্যা হইতো, বিশাল সমস্যা হইতো, এখানকার মানুষজন কাজ করতে চাইতো না, রোগীরাও অনেক ভয় পেত এরকম। তো এইসব হওয়ার পরে পরবর্তীতে তারাই এই 3 তলাটারে পুরোপুরি স্টোর বানায় ফেলে। আর এরপরও এখনও নাকি মানুষজন মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস দেখে এখানে। তো এই কারণে আসলে ভয় পেয়েছেন, আপনি কখনোই আপনার বন্ধুরে দেখেন নাই। তো হাসান সাহেব তখন জিনিসটা একটু বুঝতে পারলো। তো তিনি দোয়া দুরুদ পড়ছে, এখানে নিজে ভয় পেয়ে তখনই দোয়া দুরুদ পড়ছেন। তো তার বন্ধু এসে বললো যে আরে আমি অনেক সরি, আমার জন্য এত মানে ঝামেলা পোহাইতে এসছে তোমার। তো তখন হাসান সাহেব বলে আরে না কি বলো, আমি তখন বুঝলাম ব্যাপারটা কি, আসলে আমি লজ্জিত, আমি অনেক লজ্জিত, জিনিসটা আসলে এই বয়সে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটবে এটা আমি চিন্তাই করতে পারিনি। তো
তো যাই হোক, তো তারপরে হাসান সাহেবকে ওখান থেকে রিলিজ করে দেয়। হাসান সাহেব চলে আসে। তা আসার পরে নাকি হাসান সাহেব তার বন্ধুকে দেখলে কেমন যেন একটু ভয় পেত কিছুদিন, মানে তার অবচেতন মনটাই তাকে ওরকম করতো। তো তিনি পরবর্তীতে একজন ইসলামিক আলেমের কাছে গেছিলেন। তো তিনি তাকে দোয়া দরুদ পড়ে দেন, আরও বলেন যে নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর যেহেতু তার সাথে এরকম একটা জিনিস ঘটছে, নির্জন একা জায়গায় যেন এরকম না যায়, অনেক সময় ওদের নজর থেকে যায় যার সাথে তারা কোনো ইনসিডেন্ট ঘটায়। তো ওই দিন নাকি হাসান সাহেব যখন বেহুশ হয়ে গেছিলেন, তখন তিনি যে পড়ছেন এলিভেটরে মাঝামাঝি পড়ছেন, তো অর্ধেক এলিভেটরের শরীরের ভেতরে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। তো এলিভেটরে গেট বন্ধ হইতে পারতেছিল না, হাসপাতাল যেহেতু এটা খুব সেন্সিটিভ এলিভেটর, এটা সাথে সাথে ওই যে অ্যালার্ম বাজা শুরু করছিল। তো অ্যালার্ম বাজা শুরু করাতে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন আসে, সে দেখে এরকম লিফট আটকায় আছে, মানে সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলায় আটকায় আছে। তো সেখান থেকে তারা যে লোকজন নিয়ে যায়, যে দেখে যে ওখানে এরকম মানুষ পড়ে আছে। তো এটা নিয়ে খুব অবাক হয়, তারা এর নিয়ে খোঁজ খবর নেয়। আর এর মধ্যে আসলেই হাসান সাহেবের বন্ধু খুঁজতেছিল, হাসান সাহেবের আসার কথা, আসেন অনেকক্ষণ। তো তিনিও ওই এবং ফোন বন্ধ পাইতেছিল হাসান সাহেবের, তিনি কল করছেন কয়েকবার। ফোন বন্ধ পাওয়ার পর তিনি গেছিলেন বাইরে পার্কিং লটে খুঁজতে। তো পার্কিং লটে খুঁজতে যে দেখে যে হাসান সাহেবের গাড়ি আছে এবং গাড়ির দরজাটা খোলা, মানে কি দরজাটা পুরা লাগানো না, মানে এরকম এসে জাস্ট আটকায় আছে। তো এটা দেখে তিনি খুব টেনসড হয়ে যান যে কী হয়েছে হঠাৎ। তিনি বন্ধুর গাড়িটা আর ওখানে ধরেন নাই, তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে হাসপাতালে আসতেছিলেন যে তিনি জিজ্ঞেস করবেন যে তাকে খুঁজতে কেউ আসছিল না কিনা হাসপাতালে। আসতেই দেখেন যে ওইখানে ওই যে যারা ওখানকার যারা ক্লিনার আছে, জেনারেটর, তারা কথাবার্তা বলতেছে, খুব উত্তেজিত। তারপর দেখলো যে কয়েকজন এরকম যে উপর থেকে উঠলো, তারপর স্ট্রেচারে করে একজনকে নামাইতেছে। তো তখনই তো তার বন্ধু বুঝছে যে নিশ্চয়ই কোনো একটা উল্টাপাল্টা কিছু ঘটছে, যে দেখেন কাছে যে তার বন্ধু হাসান সাহেবকে নামাইতেছে স্ট্রেচারে করে। তারপর তো যে কথাবার্তা শুনলেন যে তাকে পাওয়া গেছে এরকম 3 তলার মধ্যে, তার শরীর অর্ধেক এলিভেটরের ভিতরে ছিল, অর্ধেক বাইরে ছিল। আর তখন তার বন্ধুও খবর নাই যে হাসপাতালে 3 তলায় কীভাবে গেল কি। তো তখন ওই হাসপাতালের মধ্যেই তাকে ওইখানকার জেনারেটর বলছে যে আমাদের হাসপাতালটা ভালো না বলতে কি, আমাদের হাসপাতালের কিছু এই ধরনের ব্যাপার আছে, এখানে কিছু অতিপ্রাকৃত ব্যাপার ঘটে, বিশেষ করে এই 3 তলার জন্য স্টোর রুম করে দিয়েছে হাসপাতাল। আমরা নিজেরা ওখানে রাতের বেলা ভুলেও যাই না কিছু আনতে। আমরা যদি কোনো কিছু আনতে প্রয়োজন হয়, আমরা দিনের বেলা আমরা 2 জন যাই, 2 জন যে ওখানে কাজকর্ম করি যা করার, বা একাধিক মানুষ, যে আমরা রাতের বেলা ওখানে যাই না। অনেকে অনেক রকম ভয় পায় এখানে। তো তখন না বন্ধু অবাক হয়েছিল যে কীভাবে 3 তলা। তো তিনিও চিন্তা করছিলেন যে ওকে যেমন বলছে 2 তলা, ও কি ভুলে ওই যে লিফটে 2 চাপ দিয়ে চলে গেছে নাকি ওখানে। তো উনি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষরে যে আপনাদের তো উচিত আসলে তাহলে 2 বাটনটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া, যাতে ওইখানে কেউ না যায়। এটা তো একটা কেমন জিনিস, অনেকে হয়তো না বুঝে চাপ দিতে পারে। তো যাই হোক, এই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর দলেই থাকেন। রাসেল ভাই, আমার নাম রিপন, আমি লালমিনহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমাদের লালমিনহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না, তবে যার সাথে ঘটনাটা ঘটেছিল তার নাম হচ্ছে মোবারক আলী। তো যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে সজীব। ওনার বাড়ি হচ্ছে ওই মোবারক আলী যে ইনি আছেন, ওনার বাড়ির কাছেই ওনার বাড়ি। তো যেহেতু ঘটনাটা ঘটেছিল মোবারক আলীর সাথে, তো সেই সময় তার বয়স ছিল 43 বছর। ঘটনাটার সময়কাল ছিল 2002 সালের দিকে। তো এখন বেশ বৃদ্ধ, যদিও এখনও তিনি বেঁচে আছেন, অনেক বৃদ্ধ এখন সেই মোবারক আলী। তো ওনাকে আমরা দাদা বলেই সম্বোধন করব। তো সজীব জানিয়েছেন যে সম্পর্কে ওনার নাকি দাদা হয়, যদিও নিজের দাদা না, দেখা যায় পাড়াপড়শি হিসেবে দাদা আর কি। তো ওনার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, তার জীবনের একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন। আমি চেষ্টা করব সজীব ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি বেশি কথা নয়, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল 2002 সালের দিকে। সে সময় ওই মোবারক দাদার এলাকায়, বিশেষ করে সেই গ্রামে প্রতি সপ্তাহে একদিন করে হাট বসত। এটা আসলে হাট বলতে গরুর হাট বসত, এবং দেখা যায় যে বিভিন্ন গ্রাম থেকে
ওই গ্রামে আসতো মানুষ গরু কেনার জন্য, আবার গরু বিক্রয় করার জন্য। হাটটা বেশ পরিচিত এবং সবার কাছে খুবই জাঁকজমক ছিল সেই সময়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতো গরু কেনা বেচা করার জন্য। তো সেই সময় শীতকাল ছিল। তো এখানে সজীব ভাই যেটা বলেছেন যে ওই হাটটার নাম ছিল নাকি বড় খাতা হাট। তো যাই হোক, আপনারা যারা হাতীবান্ধা ওই উপজেলায় আছেন তারা হয়তো বা সেই বড় খাতা সেই হাটটা সম্পর্কে আপনারা জানেন। তো ওই মোবারক দাদা সেই হাটে গিয়েছিলেন একদিন, এবং তিনি গিয়েছিলেন সন্ধ্যার দিকে। তো সেদিন তিনি 2টা গরু কিনেন। তো গরু কেনার পর তিনি যখন সন্ধ্যার দিকে বাড়িতে আসবেন, তো মোবারক দাদা গরু দুটোকে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে এসে রওনা হন। উনি আসলে সেই সময় আসলে এখন যেরকম গরু পরিবহনের জন্য যে পিক আপ বা হচ্ছে যেগুলো কি বলে নসিমন গাড়ি পাওয়া যায়, আসলে আগে ওইরকম ছিল না। কারণ 2002 সালের থেকে ওই বড় খাতার আশেপাশে রাস্তাগুলো সবগুলোই ছিল কাঁচা রাস্তা, এবং সেই সময় এই ধরনের যানবাহনগুলোও ছিল না। দেখা যায় যে মানুষ ম্যাক্সিমাম যাতায়াত করার জন্য সর্বোচ্চ দেখা যায় যে ভ্যান গাড়ি, রিক্সা, গরুর গাড়ি এগুলো আসলে ব্যবহার করতো। কিন্তু গরু পরিবহনের জন্য আসলে ওই ধরনের কোনো গাড়ি ছিল না। তো এই কারণে দেখা যায় যে এক গ্রাম থেকে আরেক গ্রাম বা হাট থেকে বাড়িতে বা বাড়ি থেকে হাটে গরু নিয়ে আসা যাওয়ার সময় ওই হেঁটে হেঁটে নিয়ে যাওয়া আসা করা লাগতো। তো বাড়ি ফিরতে হলে তাকে প্রায় 4 কিলোমিটার কাঁচা রাস্তা পার হতে হয়। বেশ দূর ছিল। ওই মোবারক দাদার বাড়ি থেকে ওই হাটের দূরত্ব ছিল প্রায় 4 কিলোমিটার। তো উনি বাসায় ফিরতেছেন। তো বলে রাখা ভালো রাসেল ভাই, মাঝপথে একটি পুরনো সেতু এবং পাশে একটি কবরস্থান আছে। তো সন্ধ্যার পর নাকি ওই রাস্তা দিয়ে মানুষ খুব কম চলাচল করে। তো উনি যখন হাট থেকে বের হয়েছেন সেই সময় রাত 8:30 বাজে, এবং যেহেতু শীতকাল ছিল, শীতের কারণে দেখা যায় যে রাস্তা বেশ কুয়াশায় ঢেকে গেছে এবং সামনে দেখা যাচ্ছে না। তো ওই মোবারক আলী দাদার কাছে একটা হারিকেন ছিলেন, এবং উনি আর এক হাত দিয়ে 2টা গরু আর কি ধরে রেখেছেন, রশি ধরে রেখেছেন, এবং তিনি বাসার দিকে যাচ্ছেন, এবং উনি সামনের দিকে হাঁটতেছেন এবং গরু দুটো পিছনে পিছনে আসতেছে। তো হঠাৎ ওই পুরনো সেতুর কাছে এসে একটা গরু যেন থেমে গেল। তো ওই মোবারক দাদা মানে টানতেছেন সেই গরুটাকে এবং বলতেছেন চল চল, মানে গরুদের ধমক দিয়ে যেভাবে বলে আর কি। কিন্তু কোনোভাবেই সেই গরুটা ধমক খেয়ে যেন 1 পা এগোলো না। সে ওই সেতুর ওই মানে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে। তো এটাতে তিনি বেশ বিরক্ত হয়ে যান এবং অস্থির হয়ে যান যে কি ব্যাপার, গরুটা আগাচ্ছে না কেন। তো তিনি দেখেন যে গরুটা ওই সেতুর পাশে অন্ধকারের দিকে তাকিয়ে আছে, এবং সে সেদিক দিকে তাকিয়ে একবার মানে একটা গরুদের ভাষায় হাম্বা বলে ডাক দিল, এবং মোবারক দাদা বুঝতে পারলেন যে গরুটা হয়তো কোনো কিছু থেকে ভয় পাচ্ছে। তো মোবারক দাদা উনি হারিকেন উঁচু করে সেই দিকে, যেদিকে গরুটা তাকিয়েছিল সেই দিকে তিনি দেখলেন। তো সেই দেখলেন যে সেখানে কিছুই নেই। তো তিনি ভাবলেন যে হয়তো কোনো বন্য প্রাণী, হয়তো বা কোনো কিছু দেখে, শিয়াল বা কোনো কিছু দেখে হয়তো গরুটা ভয় পেয়েছে। তো ঠিক তখনই তিনি সেতুর নিচ থেকে একটা ঝনঝন ঝনঝন একটা শব্দ শুনতে পান। তার কাছে মনে হলো যে কেউ যেন লোহার শিকল ধরে টেনে যাচ্ছে, এই ধরনের ঝনঝন শব্দ। তো মোবারক দাদা বেশ ভয় পেলেন যে সেতুর নিচে এই ধরনের শব্দ তো কোনোভাবে আসার কথা না, আর এরকম আসলে কি বলে লোহার শিকল কি টানবে। তো কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে থেকে তিনি একটা মানুষের অবয়ব দেখতে পান। তিনি দেখতে পান যে গরুটা যেদিকে তাকিয়েছিল সেদিক দিয়ে একজন বৃদ্ধা, সে শরীরে কাফন পরা, সাদা কাপড় পরা, এবং হাতে একটা অদ্ভুত টাইপের একটা লাঠি। সেই বৃদ্ধা ধীরে ধীরে দুঃখিত, এখানে আসলে বৃদ্ধা না, এটা তিনি আসলে বৃদ্ধ, তো পুরুষ বৃদ্ধ, তিনি ধীরে ধীরে সেতুর নিচ থেকে উপরে উঠে এলেন। তো মোবারক দাদা ভাবলেন যে হয়তো কোনো পথচারী, বা দেখা যায় যে প্রাকৃতিক কোনো সাড়া দেওয়ার জন্য তিনি হয়তো বা সাইডে গিয়ে তিনি আসলে প্রসাব করেছেন, বিষয়টা এরকম, তিনি এরকম ভেবেছেন। তো সেই মোবারক দাদা সেই লোককে উদ্দেশ্যে বলে গেলেন, চাচা আপনি এত রাতে এখানে,
আপনি কে? এভাবে জিজ্ঞেস করলো। কিন্তু সেই বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। সেই বৃদ্ধ শুধু সেই দুইটা গরুর দিকে, ওই মোবারক দাদা যে দুটো গরু কিনে নিয়ে এসেছেন, সেই বৃদ্ধ সেই গরু দুটোর দিকে তাকিয়ে আছেন। তারপর সে বৃদ্ধ ধীরে ধীরে বলল, এই গরু দুটো তুমি কোথা থেকে কিনেছো? তো মোবারক দাদা বললেন যে, কেন, আমি হাট থেকে কিনেছি। তো সেই বৃদ্ধ মাথা নাড়ালেন, তারপর বললেন, একটা গরু বাড়ি যাবে আর একটা গরু যাবে না, তুমি একটা গরু রেখে চলে যাও। তো কথাটা শুনে মোবারক দাদা বেশ, তার মানে বুকের ভিতরতে কেমন করে উঠলো, এবং সেই সাথে তিনি মানে বেশ কৌতূহল বা অবাক হলেন যে কি বলে। তো তিনি বললেন যে কেন? তো সেই বৃদ্ধ বলল যে, আমি যেটা বলেছি সেটাই করো। তো মোবারক দাদা কোনোভাবেই রাজি হলেন না, এবং তিনি বললেন যে, না, আমি এগুলো দুটো গরু অনেক টাকা দিয়ে কিনেছি, আমি গরু আপনাকে দিতে পারবো না বা এখানে রেখে যেতে পারবো না, আর আমি কেন আপনার কথা শুনবো? কিন্তু সেই বৃদ্ধ মাথা, মানে মনে ওনার বয়সের ভাড়ার কারণে মনে হচ্ছে যে উনি আসলে বেশি কথা বলতে পছন্দ করেন না, বা হচ্ছে ওনার কথা বলতে কষ্ট হচ্ছে, তিনি এরকম তার কাছে মনে হচ্ছে। তো তিনি হলো সেই বৃদ্ধের সাথে কথা না সময় নষ্ট না করে তিনি যখন সেই গরুকে আবার টানতে লাগলেন, তখন দেখলেন যে যে গরুটা থেমে গিয়েছিল সেটা আবার হাঁটা শুরু করেছে, এবং তিনি সেখান থেকে ওই ব্রিজটা পার হবেন, মানে ব্রিজ তো না আর কি, সেতু, তো সেতুটা পার হবেন, সেই সময় তিনি অনুভব করেন যে গরুটা আবার দাঁড়িয়ে পড়েছে, আর আগায় না। তো যখন তিনি পিছন দিয়ে তাকিয়ে হলো, দেখেন যে গরুটা আগাচ্ছে না, এবং সেই গরুর পিছনেই কিন্তু সেই বৃদ্ধ লোকটা ছিল। তো সেতুটা বেশ বড় ছিল না, আর ওরা যেখানে যে গরুটা আবার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু যেই লোকটা দাঁড়িয়েছিল, ওই বৃদ্ধ লোকটা, সেখানে মাত্র 10 থেকে 12 ফিট দূরে হবে। তো মোবারক দাদা দেখেন যে ওই পিছনে ওই লোকটা নেই, পুরো সেতুটাই দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার মধ্যে সেই পুরো সেতুটা দেখা যাচ্ছে, কিন্তু সেই লোকটাকে দেখা যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন যে হয়তোবা গরু না পেয়ে বা তার কথা শুনে নেই দিকে হয়তোবা সে চলে গেছে। তো গরুটাকে তিনি টানতেছেন, কিন্তু কোনোভাবেই গরুটার সামনে এগোচ্ছে না, এবং কিছুক্ষণ পরে তার কাছে মনে হলো ওই আগের ঝনঝন শব্দটা সে আবার শুনতে পাচ্ছে, এবং এটা শুনে সে বেশ ভয় পাচ্ছে। এবং মোবারক দাদা যখন তার হাড়ি কিনে আলো ওই গরুর আশেপাশে ভালো করে ফেললেন, তিনি দেখতে পেলেন সেই বৃদ্ধাটা তার গরুর পিছনেই দাঁড়িয়ে আছে, অথচ কিছুক্ষণ আগে সেখানে কেউ ছিল না। এবং সেই বৃদ্ধ লোকটা বলতেছে, যদি বাঁচতে চাস, যে গরুটা যেতে চাচ্ছে না তাকে জোর করে নিয়ে যাবি না, না হলে তোর ভালো হবে না। রাসেল ভাই, এই গম্ভীর গলা, এবং এবার দেখেন যে সেই বৃদ্ধ লোকটা আগের মতো সাধারণ বৃদ্ধ লোক নেই, সে যেন অনেক বিভৎস দেখতে। রাসেল ভাই, তিনি এত পরিমাণ ভয় পান, এবং তিনি সেই গরুটাকে রেখে আর একটা যেটা গরু আছে সেটাকে তিনি নিয়ে বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর তিনি তার আরো 2 ভাই আছে, তো তাদেরকে বিষয়টা শেয়ার করেন, যে বাসায় এসে বড় ভাইদেরকে শেয়ার করেন যে আমি 2টা গরু কিনেছিলাম, আসার সময় এরকম ভাবে একটা বৃদ্ধ আমার কাছে, সে কি করেছে আমি জানি না, সে আমার কাছে একটা গরু নিয়ে রেখে দিয়েছে, আমি একটা গরু নিয়ে বাসায় এসেছি। তো ওই মোবারক দাদার বড় ভাই 2জন মানে এই কথা শুনে তো তারা মেজাজ গরম হয়ে যায়, যে কি বলে, যে গরু কাকে দিয়ে এসেছে। তো ওনারা কি করেন, ওনারা পরে 3 ভাই, মোবারক দাদা এবং তার বড় 2 ভাই মিলে তারা সেই সেতুর কাছে যান, এবং তারা সেই গরুটাকে তন্ন করে খোঁজেন, সেই লোকটা সহ আশেপাশে অনেক জায়গা দূর পর্যন্ত খোঁজেন, কিন্তু সেই গরু আর বৃদ্ধ লোকটাকে তারা পান না। তো বলে রাখা ভালো, ওই রাস্তা কিন্তু একটাই ছিল। তো ওনারা 3 ভাই প্রায় ওই হাট পর্যন্ত নাকি তারা গিয়েছিল, আর ওই বৃদ্ধ লোকটা এতটাই বৃদ্ধ ছিল যে ওনাদের আসলে ওই সেতু থেকে বৃদ্ধ লোকটার কোনোভাবেই এত অল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব না। তো দেখা যায় যে তারা রাত 12টা পর্যন্ত 3 ভাই অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনোভাবেই তারা হলো সেই বৃদ্ধ লোকটাকেও পান না, গরুটাকেও পান না। তো পরে তারা এক প্রকার দেখা যায় যে ওই মোবাইল দাদাকেই গালিগালাজ করতে করতে তারা বাসায় চলে আসেন, এবং আসার পর এর পরের দিন ওই মোবারক দাদার মানে বিষয়টা নিয়ে বেশ খটকা লাগে, যে একটা বৃদ্ধ লোক আমাকে এভাবে ফাঁকি দিয়ে আমার গরুটা নিয়ে গেল, মানে ওনার কাছে বেশ গিল্টি ফিল লাগতেছে, এবং ওনার কাছে বেশ
ভৌতিক বিষয়ও লাগতেছে যে এটা আসলে কি কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল। তো উনি আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করার পর উনি ওনার এলাকার একজন হুজুরের কাছে যান, যিনি আসলে এই ধরনের জিন ভূত ছাড়া বা ধরার বিষয়ে কাজ করেন। তো ওনার কাছে যান এবং ওনাকে ঘটনাটা শেয়ার করেন, এবং ওই হুজুর ঘটনাটা শোনার পরে বলে যে বাবা, তুমি বেঁচে গেছো। তুমি যার খপ্পরে পড়েছিলে সেটা ছিল খুবই খারাপ একটা পিশাচ ছিল। তুমি যদি ওই গরুটা রেখে না আসতে, তোমার তো 2টা গরু সে নিতই নিত, তোমাকেও মেরে ফেলতো। তোমার ভাগ্য ভালো যে তুমি যে গরুটা আসতে চাচ্ছিল না সেই গরুটাকে তুমি রেখে এসেছো। এই কারণে সে তোমার কোনো ক্ষতি করেনি এবং তোমার সাথে থাকা গরুটাও সুন্দরভাবে বাসায় এসেছে। যদি তুমি সেই গরুটা দিতে মানা করতা, তুমি আজকে হয়তো বেঁচে থাকতে না। সেই পিসাচটা খুবই খারাপ ছিল। তো এটা শোনার পর মোবারক দাদা বেশ ভয় পান এবং তিনি চিন্তা করেন যে আল্লাহ আসলে যা করেন মঙ্গলের জন্য করেন, হয়তোবা সেই গরুটা তার ভাগ্যে ছিল না, এই কারণে আসলে সেই গরুটাকে নিয়ে আসতে পারেনি। তো রাসেল ভাই এরপরে তিনি আসলে তার সাথে আসলে এই ধরনের কোনো ধরনের আর ঘটনা ঘটেনি। এটাই ছিল তার জীবনের একটা ঘটনা। তো এই ঘটনাটা আসলে যেহেতু প্রতিবেশী হিসেবে সজীব ভাই সেই এলাকাতে থাকেন, ওই সজীব ভাই আসলে এই ঘটনাটা জানেন। তো এই ঘটনাটা রাসেল ভাই তিনি আমাকে শেয়ার করেন। আমি এক্স্যাক্টলি সজীব ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর যদি এই ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটাই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।